আজ আমি সুনীলচন্দ্র ঘোষ এবং যমুনাবাইয়ের জবানবন্দি দিয়ে শুরু করছি আমি রাসবিহারীকে দেখেছি উপন্যাসখানির চতুর্থ পর্ব। প্রথমে আপনাদের আমি শোনাচ্ছি সুনীলচন্দ্র ঘোষের জবানবন্দি। বলো বলো বলো, থামলে কেন সোনার চাঁদ? এমন বদমাইশ, এমন বিচ্ছু, এমন ধরিবাজস্য ধরিবাজ, ঘড়িয়ালস্য ঘড়িয়াল দুনিয়ায় দুটো পয়দা হয়নি। লোকটা ধনে প্রাণে আমাকে শেষ করতেই চেয়েছিল। ধন আর মানটা গেছে, প্রাণটা নিয়ে সটকেছি কোনো মতে। মিলর্ড, আমি জানি কেন এই ওয়ান ম্যান এনকোয়ারি কমিশনে আমাকে সাক্ষী দিতে ডাকা হয়েছে। 1945 সালের 21শে জানুয়ারি অন্তিম শয়নে সকল কলা পারঙ্গম ঘড়িয়াল সম্রাট একটি আবেদন করেছিলেন। বলেছিলেন ভারতবর্ষ 5 বছরের মধ্যে স্বাধীন হবে, সেটা দেখে যাওয়া সৌভাগ্য হবে না। ভবিষ্যৎ স্বাধীন নাগরিকের কাছে আমার অন্তিম অনুরোধ, আমার চিতাভস্য যেন স্বাধীন ভারতের গঙ্গায় নিক্ষিপ্ত হয়। অনারেবল জাস্টিস মিস্টার পাঠক, আপনি আজ এই দাবির যৌক্তিকতা বিচার করতে বসেছেন। মিলর্ড, আমার দৃঢ় অভিমত, ও কথায় কান দেবেন না। কেন তাই বলছি, যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দেব। আগে হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্না মিথ্যা বলিব না। ঘড়িয়ালটার সঙ্গে আমার প্রথম আলাপ দেরাদুনের সেই প্রতিবাদ সভায়। পূর্বদিন দিল্লিতে লাট বাহাদুরের উপর বোমা ঝেড়ে ঘড়িয়াল মশাই রাতারাতি ফিরে এসেছিলেন দেরাদুনে। পরের দিন মিটিংয়ের পর আলাপ করলুম। শুনলুম ওর বাড়ি চন্দননগর। বিদ্যুৎ চমকের মতো বুদ্ধি খেলে গেল মাথায়। চন্দননগর হচ্ছে বিপ্লবীদের ঘাঁটি। অরবিন্দ, ওই যাকে আপনারা বলেন ঋষি অরবিন্দ, সেও তো আসলে একটা, যাকে মরুক গে মিলর্ড। শুনেছি এখন নাকি অনেক সাহেব সুবতার শিষ্য হয়েছে, সাহেবদের চটাতে নেই। বলছিলাম কি, ওই অরবিন্দ প্রথম লুকিয়েছিলেন চন্দননগরে। কানাই ওখানকার কেউটে, আর ধরিবাজ শিরোমণি শ্রীশ ও পাড়ার বিচ্ছু। ভাবলুম ওই রাসবিহারীটাকে টিকটিকি লাগালে কেমন হয়। টোপ ফেললুম একটা। ও মা, কপাত করে গেলে ফেলল। তারপর কি বলবো মশাই, সত্যি কথাই বলি, পুরো 1.5 বছর আমাকে বাঁদর নাচে নাচিয়েছে। কত বিচিত্র খবর এনে দিয়েছে আমাকে, ওর নির্দেশে কত দৌড়াদৌড়ি করেছি। কিন্তু আমিও দুঁদে দারোগা। বসন্ত বিশ্বাসের ফটোটা যে হ্যারিসন রোডে শ্রমজীবী সমবায়ে তোলা, তা ওকে বলিনি। বললে ও ঠিক বুঝতে পারত। পোড়াগাছের মুখ পোড়াটাকে আমরা চিহ্নিত করেছি, তাহলে বাপের শ্রাদ্ধ বাসরে বেটাকে অমন হাতে নাতে ধরতে পারতুম না। নেহাত বরাত মশাই, নেহাত বরাত, বাপ দাদাদের স্বীকৃতি। তাহলে আমার মতো দুধে দরকার হাত ফসকে অমনভাবে পালাতে পারে? একবার নয়, বারবার। পয়েন্ট ব্ল্যাঙ্ক ওকে জিজ্ঞেস করেছিলুম চুচেন্দ্রনাথ দত্ত নামে কাউকে চেনে কিনা। বাঙালি, হাইটেই আপনারই মতন। লোকটা ফ্যাকাশে হয়ে গেল, আমতা আমতা করে বললে, চুচেন্দ্রনাথ, চুচেন্দ্রনাথ কখনো কারো নাম হয় নাকি? ইস, তখনই যদি সন্দেহ হতো, বাচ্চাদনকে হাতে নাতে ধরতুম। তাহলে ডিমোশন নয়, প্রমোশন হতো আমার। পুলিশ কমিশনার হয়ে রিটায়ার করতুম, তার উপর লাখ টাকার পুরস্কার। দুর্ভাগ্য আমার, শিকার ফসকে গেল। ওই কি একবার, আরও দুবার আমার হাত ফসকে ঘড়িয়ালটা পালিয়েছে। একবার বাঙালি টোলায় কাশিতে, সমস্ত মহল্লাটা আমরা ঘিরে ফেলেছি। নিশ্চিত খবর পেয়েছি এই মহল্লার মধ্যেই আছে রাসবিহারী বোস। সূচ গলতে পারে না সেই বেষ্টনী ভেদ করে, আর বেটা পালিয়ে গেল মরা সেজে। হিন্দুস্তানিদের মরা, খাটিয়ায় নয়, মাদুর দিয়ে জড়ানো শুয়োরের মতো একটি মাত্র বাঁশ থেকে ঝোলানো। দুই বেটা মেয়েরও রাম নাম সথায় বলতে বলতে নাকের উপর দিয়ে ড্যাং ডেঙিয়ে বেরিয়ে গেল। আমার আবার বদ অভ্যাস, মরা দেখলেই হাত তুলে নমস্কার করি। তা কে জানবে বলুন, রাম নামও ওদের পাল্লায় পড়ে সেফ ঝুঠায়। আরও একবার, সেবার আরও কেচ্ছা। সেটা অমৃতসরে, এবার মহল্লা নয়, একটি মাত্র বাড়ি। ইনফরমার নিশ্চিত খবর দিয়েছে সে রাসবিহারীকে ওই বাড়িতে ঢুকতে দেখেছে। বাড়ি ঘেরাও করে ফেলেছে মধ্যরাত্রে। সেবার বেটা ম্যাথর সেজে পালালো।
অমৃতসরে খাটা পায়খানা? কে বিশ্বাস করবে বলুন? ভদ্রলোকের ছেলে তুই, বিশিষ্ট কায়স্থ বংশের সন্তান, কোপনি সার উলঙ্গ দেহে, 7 জনের ইয়ে ভর্তি মাটির চ্যাঙারি মাথায় করে ওই পায়খানা সুড়ঙ্গ পথ থেকে বের হয়ে পালালো। লজ্জা ঘৃণা ভয়ে কিছু নেই গা, সর্বাঙ্গে বিষ্ঠা। পুলিশ দেখে বেটা আবার হাত তুলে সেলাম করছে, গন্ধে চতুর্দিক মা মা করছে। আমার স্পষ্ট মনে আছে বেটাকে ধমক দিয়েছিলাম, চ্যাঙারে উল্টে ফেলো না মানিক, বিদায় হও। যেন ভাল্লুকে শাঁকালু খাচ্ছে, এক সার সাদা দাঁত বার করে হাসলে মিশকালো মেথডটা। খোদায় মালুন, সারা গায়ে সে কি মেখেছিল! রাসবিহারী দিব্যে ফর্সা, অথচ জমাদারটা ছিল হাকুচ কালো। আপনারা হাসছেন, হাসুন, নির্যশ হক কথা বলবে বলে প্রতিজ্ঞা করেছি, কিন্তু মনে করবেন না সে শুধু আমার চোখে এভাবে ধুলো দিয়েছিল। তাবর তাবর অনেকেই এই বহুরূপীটিকে চিনতে পারেনি, অনেকেই সে বাদর নাচে নাচিয়েছে। স্বয়ং লর্ড হার্ডিঞ্জ তার আত্মজীবনীতে কি লিখেছিলেন জানেন? তাকেও ওই ঘড়িয়ালটা ইয়ে নাচে নাচিয়েছিল। মাই ইন্ডিয়ান ইয়ার্স 1910 to 1960 গ্রন্থে স্মৃতিচারণরত লর্ড হার্ডিঞ্জ স্বয়ং লিখেছেন, দেরাদুনে আমি যখন স্টেশন থেকে আমার বাংলোর দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার ধারে একটি বাড়ির সম্মুখে কয়েকজন ভারতীয়কে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করলাম। তাদের সেলাম ছিল আভূমিনত। খোঁজ নিতে গিয়ে শুনলাম ওই সেলামকারীদের মুখপাত্র ছোকরাটি 2 দিন আগে দেরাদুনে একটি জনসভায় আমার প্রতি বোমাবর্ষণে তীব্র নিন্দা করে এবং আমাকে এই বিষয়ে সভায় একটি প্রস্তাবও পাশ করিয়ে নেয়। দীর্ঘদিন পরে প্রমাণিত হয়েছিল ওই ছেলেটি আমাকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল। এই ঘটনা দিল্লিতে বোমাবর্ষণের অব্যবহিত পরে অসুস্থ বড়লাট বাহাদুরকে দিল্লি থেকে দেরাদুনে নিয়ে আসা হয়। দেরাদুন স্বাস্থ্যকর জায়গা, সার্কিট হাউসে ছিলেন তিনি। চারদিকে কড়া প্রহরার ব্যবস্থা ছিল। আইবি ডিপার্টমেন্ট থেকে আমি প্রহরায় নিযুক্ত ছিলাম, কিন্তু ভিতরে ঢুকতে পেতুম না আমি। বাঙালি বলে নয়, ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত কাউকেই ভিতরে ঢোকার অনুমতিপত্র দেওয়া হতো না। অথচ আমি স্বচক্ষে দেখেছি রাসবিহারী বসু অনায়াসে ভিতরে ঢুকছে। সে পুলিশ বিভাগের এতই নেক নজরে ছিল। তাহলে আমার আর কি দোষ বলুন? আমি তো চুনোপুটি। আর কি শিয়ানা দেখুন, যে মুহূর্তে জানা গেল সতীন্দ্রচন্দ্র ওরফে চুচেন্দ্রনাথ হচ্ছে ফটকগোড়া রাসবিহারী বসু, অমনি বেটা পালিয়ে গেল ফটকগোড়ায়। কোনো ভদ্রলোক এমন কাণ্ডটা করবে? আমরা কেমন করে আন্দাজ করব বলুন? সারা ভারত যে এতদিন দাবড়ে বেড়াচ্ছিল, সে বেটার ছেলে তার নাম জানাজানি হয়ে যাবার পর নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে বসে থাকবে? তবু দুঁদে দারোগা আমি, বুঝলেন? ঠিক খবর পেয়ে গেলুম, ধরতে গেলুম ওকে। আমার গোপন খবরের কথাটা উপর মহলে বলতেই তারা তো আবার হাঁ হাঁ করে উঠলেন। আমাকে বড় কর্তারা বললেন, তোমাকে যেতে হবে না, তাবর তাবর মহারথীরা স্বয়ং যাবেন। বেশ, তাই যাও, দেখি তোমাদের দৌড়টা। কে গেলেন জানেন? মিস্টার ক্লিভল্যান্ড তখন ছিলেন ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল অফ ক্রিমিনাল ইন্টেলিজেন্স। তার নির্দেশে মিস্টার ডেনহ্যাম আর চার্লস ডিকার্ড গেলেন আসামিকে রাতারাতি পাকড়াতে, ফরাসি চন্দননগরে কর্তৃপক্ষ থেকে অনুমতি আনিয়ে। আমি সঙ্গে ছিলুম। আমাকে ওরা দয়া করে সঙ্গে নিয়েছিলেন শনাক্ত করানোর জন্য। না হলে এই রাঘব বোয়াল গেঁথে তোলার ব্যাপারে আমার মতো চুনোপুটিকে ওরা দলে নিতেন না। একসঙ্গে 3টে বাড়িতে রেড হলো। ফটকগোড়া রাসবিহারীর বাড়ি, বোড়াই চণ্ডীতলার মতিলাল রায়ের বাড়ি, আর হাটখোলায় নরেন বাড়ুজ্যের বাড়ি। তোষক বালিশের শিমুলতলা পর্যন্ত বার করে ফেললুম মশাই, কিন্তু রাসবিহারীর টিকিটের সন্ধান পর্যন্ত পাওয়া গেল না। আগে হ্যাঁ, টিকিটি। পরে জানা গেছে ভরদ্বাজ ব্রাহ্মণে বেশে তিনি টিকিধারী হয়েই বিরাজ করছিলেন চন্দননগরে। সে রাত্রে তিনি ছিলেন ওই বাড়িতেই, বাগানের এক আম গাছের মগডালে। জানা গেছে মগডালে বসে বার্ডস আই ভিউতে তিনি সমস্ত তদন্ত কার্যটা পর্যবেক্ষণ করেছিলেন। তারিখটা 8ই মার্চ, মানে বসন্ত বিশ্বাস ধরা পড়ার 10 দিন পরে। পরদিন টেগার্ট আর ডেনহ্যাম সাহেব রিপোর্ট দাখিল করলেন। নিঃসন্দেহে রাসবিহারী চন্দননগরে নাই, উত্তর ভারতে তাহার তল্লাশি করো।
এই নগণ্য ঘোষের পর ধারণা কিন্তু অন্যরকম। সে জানতো ঘড়িয়ালটা চন্দননগরেই ছিল আরও কয়েক মাস। প্রথমে নিজের বাড়িতে, তারপর বোড়াই চণ্ডীতলায় এবং শেষ পর্যন্ত নরেন বাড়ুজ্যের তদারকিতে দীনবন্ধু, ওই যাকে ওরা বলতো ছোটদা, হাটখোলে একটা বাড়ি ভাড়া করে এক ভরদ্বাজ ব্রাহ্মণকে লুকিয়ে রেখেছিল। সেই হচ্ছে আমাদের ঘড়িয়ালস্য ঘড়িয়াল সম্রাট। কিন্তু গরিবের কথা আর কে শুনছে বলুন? আমার ইনফর্মার কিন্তু বাজে কথা বলার লোক নন, স্বয়ং রায় সাহেব অটল বিহারী সরকার, ক্রিমিনাল লয়ার। তাছাড়াও প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি, ওই বাড়ি সার্চ করার 1 মাস পরে কোনো এক আপনারই অযোগ্য সন্তান চন্দননগর থেকে চিঠি লিখেছিল তার বাপকে। চিঠিখানি 9 এপ্রিল 1914 তারিখে সিমলাতে তার বাবা বিনোদ বিহারী বসুমশাই পেয়েছিলেন। চিঠিখানি আজও আছে লালবাজারের রেকর্ড রুমে। শতকোটি প্রণামান্তে নিবেদন, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই শুনিয়াছেন যে আমি সম্প্রতি ভীষণ বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছি। পরমেশ্বর জানেন যে আমি সম্পূর্ণ নির্দোষ, তবু গ্রহের ফেরে আমি দিল্লির ব্যাপারে লোকের চোখে একজন অভিযুক্ত। সম্ভবত আপনাকে এই আমার শেষপত্র, কিন্তু আমি এই বিশ্বাস লইয়া শেষপত্র লিখিতেছি যে আপনি আমাকে অন্যায়কারী অথবা দোষী ভাবিবেন না। ঈশ্বরের নামে শপথ লইয়া বলিতেছি, আমি সম্পূর্ণ নির্দোষ। সে যাহাই হোক, এ আমার গ্রহের ফের, আমি কি করিতে পারি? ভাগ্যকে কে প্রতিহত করিতে পারে? তদুপরি সর্বশক্তিমান সরকার বাহাদুর যখন আমার বিপক্ষে, তখন বিচারালয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার আশা নাই। ভাগ্যে যাহা আছে তাহাই হইবে। আমি শুধু ভাবি, বজ্র যেদিন আমার মস্তকে নামিবে, সেদিন আপনি এই বৃদ্ধ বয়সে কেমন করিয়া তাহা সহ্য করিবেন? একটা কথা, উকিলের পিছনে সেদিন অযথা অর্থ ব্যয় করিবেন না। একমাত্র জগদীশ্বর ভিন্ন কেহই আমাকে সরকারের রুদ্রদোষ হইতে রক্ষা করিতে পারিবে না। সুতরাং তাহার হস্তেই আমাকে সমর্পণ করুন। ওরে আমার ননির গোপাল, ভাজা মাছখানাও উল্টে খেতে শেখনি না? যেদিন ওই ভালো মানুষের পো তার বাপকে চিঠি লেখে, তার মাস 4 পরে রডা কোম্পানির অস্ত্রশস্ত্র লুট হয়ে গেল। আর এক ভালো মানুষের পো, ওই হাবু, ওই শ্রীশ মিত্তির দিনে দুপুরে নির্দোষ ডাকাতি করলেন। তার গোটা 4 রিভলভার পকেটস্থ করে আমাদের ননির গোপাল এবার বাবা বিশ্বনাথের চরণে শরণ নিলেন। একটি বছর তিনি ওই বিশ্বনাথের চরণ দুটি জড়িয়ে পড়েছিলেন কাশিতে, অথচ আমরা বিন্দু বিসর্গও টের পাইনি। মদনপুরা, দেবনাথপুরা, খালিশপুরা, হরিশ্চন্দ্রঘাট, মিছরি পোকরার গলি, কোন বাসাবাড়িতে কখন যে গুরু মহারাজ ভক্তদের সাধন ভজনে দীক্ষা দিতেন তা আমরা জানতে পারিনি। বাবার চেলা চামুন্ডা ভক্ত জুটেছিল অনেকগুলি, শচীন সান্যাল, নলিনী মুখর্জি, নরেন বাড়ুজ্যে, বিভূতি হালদার, আশুতোষ রায়, আর ওই বিশেষ শয়তানের দাদা বিধু ওরফে পোড়াগাছা 2 নম্বর পোড়া কপালে মনমথ বিশ্বাস। গুরুভাইরা সব মিস করে থাকতেন। কেউ ছাত্র, কেউ মাস্টার, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা, কেউ বা বেকার আত্মীয়। মিসের ঠাকুর ছিলেন এক ভরদ্বাজ ব্রাহ্মণ, যার মাথার দাম লাখ টাকা। তিনি ওদের এদে খাওয়াতেন বলে শুনেছি। আজও ভাবি, মিছরি পোকরার বাড়িতে যে বেড়ালটা ছিল তারে নিশ্চয়ই পোয়া বারো, কারণ আহা, এসব ভদ্র সন্তান তো ভাজা মাছের একটা দিকই খেতেন, উল্টো দিকটা নিশ্চয়ই বেড়ালে খেত। এখানেই নভেম্বরের 18 তারিখে কলকাতা থেকে আনা একটি কালী মায়ের প্রসাদী মোয়া পরখ করবার সময় সেটা ফেটে যায়। আবার এখান থেকেই ওই ঘড়িয়াল সম্রাট কলকাতার অমৃতবাজার পত্রিকায় বেনামি প্রবন্ধ ছাড়েন। রিপিল অফ দ্য আর্মস অ্যাক্ট, সেটাও ছাপাও হয়েছিল। বুঝুন কাণ্ড। থাক ওসব কথা। আপনাদের দৃঢ়মূল ধারণা তো এসব কথা বলে আমি বদলাতে পারবো না। শুধু রামরাখি আর বিশুদাস নয়, আপনারাও বদ্ধমূল ধারণা নিয়ে বসে আছেন লোকটা ছিল মহান, উদার, চরিত্রবান, ইত্যাদি ইত্যাদি। আমার মতো চুনোপুটির কথা আপনাদের কানে যাবে কেন? এবার তাই খোলাখুলি বলছি মশাই, ভদ্রলোকের চরিত্র দোষও ছিল। পরস্ত্রীর সঙ্গে তার উপপতি হিসাবে একাধিক ক্রমে সে 17 দিন একবার লাহোরে ছিল। শুধু দিন নয়, রাত্রিবাস। ইয়েস স্যার, রাত্রিবাস। এক ঘরে শুতো ওরা।
তাছাড়া লখনৌয়ে একটি বেশ্যাপল্লীতে। আগে হ্যাঁ, এমন চমকে উঠবেন না মিলর্ড, অকাট্য প্রমাণ আমি পেয়েছিলুম। এবার তাহলে সে কথাই বলি। 1915 সালে মার্চ মাস, মানে জাপান কেটে পড়ার মাত্র মাস 2 আগেকার কথা। তার আগে হারাধনে 10টি ছেলের মতো ওর সবকটা চেলাই ধরা পড়েছে। নোটে গাছটি প্রায় মুড়িয়ে এনেছি আর কি। অবোধ, আমির, বসন্ত, বালমুকুন্দ, অমর সিং, নিধন সিং, রামশরণ, পরমানন্দ, একে একে নিবিছে দেউটি। বংশে বাতি দিতে তখন টিকে আছে মাত্র 2 জন, পাঞ্জাবে পিংলে আর চন্দননগরে শ্রীশ ঘোষ। ভারতব্যাপী ডামাডোল পাকানো দিবাস্বপ্ন দেখা শেষ হয়েছে বাছাধনদের। ওর মাথার উপর লাখ টাকার পুরস্কারটা তখনও ঝুলছে, জীবিত বা মৃত। শয়তানটা যেমন আমাদের মিলিটারি ক্যান্টনমেন্টে তার গুপ্তচর ঢুকিয়েছিল, আমরাও তেমনি কৌশল করে ওর বিপ্লবী দলে 2-1টি টিকটিকি ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু ওর মন্ত্রগুপ্তি ছিল অসাধারণ। দলের কেউ কারো পুরো পরিচয় জানতে পারত না, রীতিমতো বিশ্বাসভাজন হয়ে ওঠার আগে। যাই হোক, ওই জাতীয় আমাদের এক টিকটিকি লেজ খবর পাঠালো ঘড়িয়াল মশাই সম্প্রতি লখনৌতে যাতায়াত করছেন। চকের মোড়ে ইম্পিরিয়াল হোটেলে ওঠেন তিনি। সেখানে ওর পরিচয় এ কেরে বারাট ল, সুটেড বুটেড কেতাদুরস্ত ব্যারিস্টার সাহেব। সন্ধান নিতে গেলুম ইম্পিরিয়াল হোটেলে। খবর ঠিকই, হোটেল রেজিস্টারে গত 6 মাসে 4 একেরে এসে উঠেছেন, টাকা মিটিয়ে চলেও গেছেন। একটা চান্স নিলুম, পুলিশ বিভাগের দৌলতে ওই হোটেলে দারোয়ানের চাকরি নিলুম। শুধু হোটেলের মালিক জানলো আমার পরিচয়, ম্যানেজার পর্যন্তও নয়। 1 মাস মশাই দারোয়ানের চাকরি করেছি। ভদ্র কায়স্থ সন্তান আমি, গেজেটেড অফিসার। 36 জাতের বোর্ডারকে সকাল সন্ধ্যা সেলাম বাজিয়ে গেছি। লোডেড রিভলভার নিয়ে শবরীর প্রতীক্ষায় দিন কেটেছে, কবে শ্রীরামচন্দ্র পদধূলি দিতে আসবেন সেই ইম্পিরিয়াল হোটেলের আশ্রমে। তারপর একদিন হঠাৎ শুভলগ্নে এসে দাঁড়ালো একটি টাঙা, হোটেলেরই। মেল ট্রেনের সময় লখনৌ স্টেশনে হাজিরা দেয়, যাত্রীদের নিয়ে আসে। টাঙার পিছন দিকে 2 জন ভদ্রলোক, কোচম্যানের পাশে বসে আছে মিশিরলাল, হোটেলের দালাল। সে স্টেশনে যায় যাত্রীদের আনতে। টাঙাটা দাঁড়াতেই নেমে এলেন মধ্যবয়সী এক ভদ্রলোক, বেশ লম্বা, স্বাস্থ্যবান, সুটেড বুটেড, রং ফর্সা, হাতে দস্তানা, মাথার টুপিটা এমনভাবে বাঁকানো যে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে গগলস। আমার সেলাম করা হলো না, ডান হাতটা চলে গেল পকেটে। হোটেল থেকে ভয়ে এগিয়ে গিয়ে মালপত্র নামালো, টাঙা দ্বিতীয় যাত্রীকে নিয়ে বেরিয়েও গেল। ভদ্রলোক এগিয়ে গেলেন কাউন্টারে, আমিও সরে এলাম রিসেপশন কাউন্টারের দিকে। আমার সঙ্গে চোখাচোখি হলো। দেখলুম চমকে উঠল লোকটা। ছদ্মবেশ সত্ত্বেও আমাকে চিনতে পারল নাকি? নিশ্চয়ই তাই, কারণ কাউন্টারে গিয়ে হিন্দিতে বললে, আমার নাম জি.কে. বাসু, দেখুন তো আমার নামে কোনো রিজার্ভেশন আছে কি না। কাউন্টার ক্লার্ক রেজিস্টার দেখে বললে, নেই হিসাব। ঠিক আছে, সিঙ্গল সিটের রুম পাবো একটা 2 দিনের জন্য? আলবাত। আর চোখে আমাকে দ্বিতীয়বার দেখে নিয়ে অম্লান বদলে ঘড়িয়ালটা খাতায় সই করলে জি.কে. বাসু। মন গড়া একটা ঠিকানাও লিখল। আমি আর স্থির থাকতে পারি না। দেখেছিলাম উনি দস্তানা পরেছিলেন, তাই বললাম, এত গরমে আপনি দস্তানা পরে আছেন কেন স্যার? লোকটা এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে দেখলো আমাকে। কাউন্টারে ক্লার্কের দিকে ফিরে ইংরেজিতে বলল, আপনারা হোটেলে দারোয়ানকে সহবত শেখান না? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? যেন মানি ব্যাগ বার করছে, ডান হাতটা সে পকেটে ঢোকাতে যায়। জানি ওখানেই আছে ওর মারণাস্ত্র। বিদ্যুৎ গতিতে আমি এগিয়ে এসে চেপে ধরি ওর হাতটা। লোকটা তৎক্ষণাৎ বাঁ হাতে আমার গালে ঠাস করে মারে এক চড়। কিন্তু ততক্ষণে আমি বার করে ফেলেছি আমার রিভলভার। গর্জন করে উঠি, ইউ আর আন্ডার অ্যারেস্ট একেরে, পালাবার চেষ্টা করলে খুলে উড়িয়ে দেব। স্তম্ভিত হয়ে গেল লোকটা। এর মানে কি? মাথার ওপর হাত তোলো বাছাধন।
আমার কথা লোকটা মেনে নিল, বললে, হোয়াটস অল দিস? রিসেপশন ক্লার্কও ভ্যাবাচ্যাকা, কোনো ক্রমে বললে, মোহন দাস, এসব কে? ইংরেজিতে বললুম, আমার নাম সুনীল ঘোষ, আমি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তোমার মালিক জানে। স্থির দৃষ্টিতে লক্ষ্যবস্তুর প্রতি নজর রেখে বাঁ হাতে পকেট থেকে বার করে দেখাই আমার আইডেন্টিটি কার্ডখানা। লোকটা বলে, দ্যাটস অল রাইট, কিন্তু আমাকে এভাবে। তোমার বাঁ হাতে দস্তানা খুলে হাতটা দেখাও। বিনা বাক্য ব্যয় তাই করল লোকটা। আশ্চর্য, টিপে টিপে দেখলুম নকল নয়, মাঝের আঙুলটা বেমালুম ফিরে এসেছে। হাড়, মাংস, চামড়া, নখ, মোট কথা পরীক্ষা করে বুঝলুম এ লোক আমার শিকার নয়। এবার সলজ্জে ক্ষমা চেয়ে নিলুম, মারাত্মক ভুল। মিস্টার বাসু অবশ্য সজ্জন ব্যক্তি, বললেন, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাওয়ার কিছু নেই, আমিই বরং চড় মেরেছি আপনাকে। বাই দ্য ওয়ে, আপনি কি মিস্টার একে রেখে খুঁজছেন? তিনি কিন্তু এই ট্রেনেই এসেছেন। চমকে উঠে বলি, কেমন করে জানলেন? আমরা একই ট্রেনে এসেছি, ট্রেনেই আলাপ, একই টাঙ্গায় স্টেশন থেকে হোটেলেও এসেছি, কিন্তু উনি নামলেন না ওই টাঙ্গাতেই। বরাত বরাত, বুঝলেন, বরাত। ঘড়িয়ালটা আবার সটকেছে। বুঝতে পারি টাঙাটা যখন এসে দাঁড়িয়েছে আর আমি বাসু সাহেবকে লক্ষ্য করছি, তখনই ঘড়িয়াল মশাই হোটেলের দারোয়ানটিকে চিনে ফেলেছেন, নিঃশব্দে কাপুরুষের মতো কেটে পড়েছেন। কিন্তু আমিও সুনীল ঘোষ, দুঁদে দারোগা। তৎক্ষণাৎ লোকাল থানার সঙ্গে যোগাযোগ করলুম। জনা কয়েক আর্মড এজেন্টকে পাঠিয়ে দিলাম স্টেশনে। লখনৌ ছেড়ে লোকটা যেন না পালাতে পারে। নিষ্ক্রমণের ওইটাই সদর রাস্তা। হোটেলে টাঙাওয়ালাকে ধরে আনলো পুলিশে। আমিও পোশাক বদলে ততক্ষণে তৈরি। টাঙাওয়ালা বললে, ওর দ্বিতীয় সওয়ারি প্রথমে ঘষিয়ারি মন্দির দিকে যায়, সেখানে কার সঙ্গে দেখা করে তারপর দড়িয়াকা পুলের কাছে মতি বিবির গলির মুখে নেমে যায়। দড়িয়াকা পুলের কাছে মতি বিবির গলি? ওটা তো বেশ্যাপল্লী। কয়েক ঘর বাইজি আর রূপবজীবিনী থাকে ওই গলিতে। ওই মহল্লাটা আমার চেনা, মানে ওই রাত কাটাইনি কখনো, তবে আঁধারের কারবারে নিয়েই তো ছিলাম মিলর্ড, তাই ওইসব মহল্লার সন্ধান আমাকে রাখতে হতো। দুজন সহকর্মীকে নিয়ে ওই টাঙায় চেপে চলে গেলুম দড়িয়াকা পোলে। ঠিক যেখানে ওর সওয়ারি নেমেছিল সেখানে আমাদের নামিয়ে দিল টাঙাওয়ালা, দেখিয়ে দিল কোন পথে গিয়েছে তার সওয়ারি। ওটা একটা অন্ধ গলি, চক্রবুহ, ঢুকবার বেরুবার একটিই মাত্র রাস্তা। রাত তখন 9টা, দু একটি ঘরে আলো জ্বলছে, হারমোনিয়াম আর তবলার শব্দ শোনা যাচ্ছে। শুধু পান সিগারেট নয়, বেলফুলের মালাও সেখানে পাওয়া যায়। সঙ্গীদের অন্ধকারে রেখে এগিয়ে গেলুম ওই পানের দোকানে। ধরা চুড়ো পড়া দারোগা দেখে বৃদ্ধ দোকানদার সসম্ভ্রমে আমন্ত্রণ জানালো। এক খেলি জর্দা দেওয়া তবক মোড়া পান খাওয়া গেল। দামের কথা জিজ্ঞাসা করতেই দোকানে হাত দুটি জোর করে গরুর পক্ষীর মতো বললে, হুজুর মা বাপ, আপনার কাছে দাম নিতে পারি? মেহেরবানি করে যে পায়ের ধুলো দিয়েছেন সেটাই আমার সাতপুরুষের পুণ্য ফল। কি নাম হে তোমার? আপনার টেংরিকা গার্দা নাফার কি নাফার, ছেদিলাল বান্দা। একেবারে লক্ষণীয় বিনয়ের পরাকাষ্ঠা। বলি, বাপু ছেদিলাল, আজ রাত 7টা নাগাদ এইগুলিতে একজন লোক এসেছিল। সাহেবের পোশাক, মাথায় টুপি, হাতে চামড়ার সুটকেস, লম্বা হয়ে আমার চেয়ে আঙুল চারেক বড়, রং ফর্সা, বয়স 30, চোখ দুটো। বাধা দিয়ে ছেদিলাল বললে, হুজুর, ফালতু বাচ্চারে শুধু একটি কথা বলুন, ওই দুশ্মনটার বাঁ হাতের আঙুলটা কি? এক্স্যাক্টলি, নজর করেছো তুমি? জি হুজুর, লোকটা একটা টাঙা থেকে উঠতেলো, সুটকেস হাতে এগিয়ে এলো, আমার দোকানে বার্সাই কিনলো। সিগারেট ধরাবার সময় নজর হলো তার বাঁ হাতের মাঝের আঙুলটার অনেকখানি না পাত্তা। লোকটা জিজ্ঞাসা করলো, রঙিলা বিবির কঠি কোনটা? আমি বাতলে দিলাম, সে ঘুষে গেল ওই বাড়িতে। আমার চোখ বড় বড় হয়ে যায়, এমন সৌভাগ্য হবে ভাবিনি। একমুখ গলি, বহুমুখে ডাবল জয়দ্রথ, আমার 2 সহচর। ওদিকে রঙিলা বিবির হাড়ি কাঠে স্বেচ্ছায় মাথা গড়িয়েছেন ঘড়িয়াল। লাখ টাকার চেকটা কোন অ্যাকাউন্টে জমা দেব এটুকুই খালি স্থির করা বাকি।
রঙিলা বিবির বাড়িটা ছেদিলাল আমাকে চিনিয়ে দিল। গলিতে ঢুকেই দ্বিতীয় বাড়ি, নম্বর 13/1। রঙিলা ছাড়া বাড়িতে থাকে আর একজন, ফকির সাহেব। সে আবার কি? পেতনিপাড়ায় অযোধ্যাপতি, বেশ্যাপল্লীতে ফকির? ছেদিলাল বুঝিয়ে দিল ব্যাপারটা। ওই ফকির সাহেব হচ্ছে এক বিচিত্র জীব। রঙিলা বিবি ধর্মবাপ, সংসার ত্যাগ করে ফকির হয়েছিল, আবার ওই রঙিলা বিবিকে নিয়ে ফিরে এসেছে। কেমন যেন সন্দেহ হলো আমার। বললুম, লোকটাকে দেখতে কেমন? বয়স কত? বেশ দোহারা গড়ন, বয়স 60-এর উপর। এক মাথা বাবরি চুল, এক মুখ কাঁচা পাকা দাড়ি, পরনে আলখাল্লা, হাতে অষ্টাবক্র লাঠি। ওকে থামিয়ে দিয়ে বলি, আরে পোশাকের বর্ণনা নয়, সে তো যে কেউ পড়তে পারে। লোকটার রকম সকম কেমন? কতদিন চেনো তাকে? ছেদিলাল সবিনয়ে বললে, হুজুর যা ভাবছেন তা নয়, লোকটাকে আমি 40 বছর ধরে চিনি। এই গলিতেই তার জীবনে 30টা বছর কেটেছে। সে ছিল মতি বিবির পেয়ারের লোক। মতি বিবি মাটি নেওয়ার পর থেকে সে বিভাগী হয়ে যায়। পুলিশের খাতায় তার নাম নেই হুজুর। গুণী মানুষ, আমি জামিন থাকছি। ভালো বেহালা বাজায়। ওই রঙিলা বিবির ঘরেই তো যাচ্ছেন, দেখতে পাবেন তাকে। জিজ্ঞাসা করি, আর রঙিলা বিবি দেখতে কেমন? মাথা চুলকে ছেদিলাল বলে, ছোট মুখে বড় কথা হয়ে যাবে হুজুর। যেমন গানের গলা, তেমনি খাপসুরাত। যৌবন যেন ফেটে পড়ছে। তবে ওই ঘরে কিছুতেই লোক বসাতে চায় না। সে কি গো, বাইচির আবার এত সতীপনা? না হুজুর, সতীপনা নয়। ঘরে লোক বসালে ওই বুড়ো ফকির সাহেব, মানে ওর ওই ধম্মবাপ, সে কোথায় যাবে? তাকে তো পথে পথে রাত কাটাতে হবে। ঘর তো খুললে একখানা, তবে বাইরে মুজরে পেলে যায়। সঙ্গী দুজনকে গলির মুখে পাহারায় রেখে অকুত ভয়ে এগিয়ে গেলুম বাড়িটার দিকে। ঘরে আলো জ্বলছিল, সুরেলা কণ্ঠে গান গাইছিল একটি মেয়ে। কান পেতে শুনলুম, না, তবলা বাজছে না, বাজছে বেহালা। ঠেলে দেখলুম দরজা ভিতর থেকে বন্ধ। আস্তে আস্তে টোকা দিলুম, যেমন না করে দেয় আর কি। গান থেমে গেল, বেহালা শব্দটাও। রুদ্ধদ্বারের ওপার থেকে প্রশ্ন হলো, কন? বিশুদ্ধ উর্দুতে যা বললাম তার নির্গলিতার্থ হচ্ছে, হে প্রাণেশ্বরী, ফাল্গুন যে বৃথা বয়ে যায়, দ্বার খুলে দেখো কোন পতঙ্গ পুড়তে এসেছে তোমার বন্যি শিখায়। ওদিক থেকে কড়া জবাব এলো, এগিয়ে যাও বাচ্চা, এখানে হবে না। কিন্তু হবে না বললে শুনছে কে? রুদ্ধদ্বারের ও প্রান্তে যে আমার গুপ্তধন, লাখ টাকার ব্যাংক ড্রাফটখানায় শুধু নয়, আমার প্রমোশনও আছে। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হলো রঙিলা। চমকে গেলাম তাকে দেখে। বড় মিথ্যে কথা বলেনি ছেদিলাল, একেবারে মুঘল দরবারের নটি। ময়ূরকণ্ঠী রঙের ঘাগরা, পান্না রঙের ভেলভেটের চলি, কপালে টিপ, মাথায় ওড়না। কিন্তু সে তো যে কোনো মেয়ে পড়তে পারে। আসলে ওর রূপ যৌবন কানায় কানায় টলমল। দারোগা দেখে ভ্রুকুটি করল মেয়েটি। কি চাই? তোমার নাম রঙিলা বিবি? হ্যাঁ, কেন? তোমার ঘরে এখন কে আছে? কেউ নেই। কেন? ফকির সাহেব কোথায়? বেরিয়েছেন। ঘরে কেউ নেই তো বেহালা বাজাচ্ছিল কে? আমি নিজেই। দরজা থেকে সরে দাঁড়াও, ঘরটা আমি সার্চ করব। তবু সরে দাঁড়ায় না মেয়েটা, বলে, সার্চ ওয়ারেন্ট আছে? আরে বাস, এই যে কবচায়! এক ধাক্কায় ওকে সরিয়ে দিয়ে আমি ঘরের ভিতর ঢুকি। বেশ বড় ঘরটা, একটি মাত্র ঘর, মেঝেতে ঢালাও ফরাস, ওপাশে মাটিতেই বিছানা পাতা, একটা কাঁসার রেকাবিতে একটি গোড়ে মালা, ফরাসের উপর মুখ থুবড়ে পড়ে আছে বায়া আর তবলা আর একটা বেহালা। আতি পাতি করে খুঁজলুম ঘরটা। ওপাশে আছে এক চিলতে রান্নাঘর, পিছনে ছোট্ট উঠোন, একটা করবি গাছ, উঠোনের মাঝখানে একটা পাতকুয়ো। টর্চ ফেলে দেখলুম ভিতরটা। ওপাশে একটি খাটা পায়খানা, সেটিও দেখলুম। কিন্তু কাকস্য পরিবেদনা, পাখি উড়ে গেছে, খাঁচা খালি। পিছন ফিরে দেখি মেয়েটি চুপ করে দাঁড়িয়ে দেখছে। আজ সন্ধ্যার সময় তোমার ঘরে একজন স্যুট পরা লোক এসেছিল? বলবো না।
ঠাস করে এক চড় কষিয়ে দিই ওর গালে। আমার হাতে আচমকা চড়টা খেয়ে মেয়েটা বসে পড়ে। আমার 5 আঙ্গুলে দাগ বসে যায় ও নরম গালে। পরে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাসে, বলে, এসেছিল। সে কোথায়? 8 ঘন্টা আগে চলে গেছে। লোকটা কে? কি নাম? অদ্ভুত মিষ্টি হাসল রঙিলা, বললে, হুজুর যদি এখানেই আজ রাতটা কাটিয়ে যান, আর সকালে যদি আপনার বিবি এসে আপনার নাম জিজ্ঞাসা করেন, তাহলে নামটা কি আমি বলতে পারবো? আমি তো বাইজি, দেহ বেচে বেচেই খাই। যে এসেছিল তার নাম জানি না, শুধু জানি সে পুরুষ মানুষ। মেয়েটা বাইজি না দার্শনিক? দুটো টাকা দিয়ে ওকে দিই। আভূমি নত হয়ে সেলাম করে, বলে, আবার আসবেন হুজুর পায়ের ধুলো দিতে। বেরিয়ে এসেছিলুম, ঘুরে দাঁড়াই, বলি, নিমন্ত্রণ করছো? অমন চড় খেয়েও? কটাক্ষ করে মেয়েটি সলজ্জে বলে, যে গালে চড় মেরেছেন সেই গালেই মলম লাগিয়ে দেবেন না হয়। হক কথা বলবো বলে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিবাহিত, স্ত্রী আছেন দেশের বাড়িতে। ঘড়িয়ালটার পিছনে ঘুরতে ঘুরতে আজ 3 মাস বাড়ি যাওয়া হয়নি। আমার রক্তের মধ্যে কেমন যেন দোলা লাগলো। হেসে বললুম, আজ রাতটা যদি সত্যিই এখানে থেকে যাই, তাহলে কাল আমার নামটা কেউ জানবে না। আবার হেসে মেয়েটি বললে, ইউনিফর্ম পরে? তা আপনি একাই এসেছেন তো হুজুর? তাই তো, পুহ মুখে যে ডবল জয়দ্রথ পাহারায় আছে। বলি, আজ নয় কাল আসবো। কাল নয় হুজুর, পরশু। কাল আমার ঘরে অন্য মেহমান আসবেন, বায়না নেওয়া আছে। বেরিয়ে এলুম পথে। একে রে ছেদিলালকে সরাসরি প্রশ্ন করেছিল রঙিলা বিবির আস্তানা কোনটা, অর্থাৎ রঙিলা বিবি রাসবিহারীর পূর্ব পরিচিত। মেয়েটি সাধারণ বাইজির মতো নয়। বিনা সার্চ ওয়ারেন্টে আমি যে তার গৃহে অনধিকার প্রবেশ করতে পারি না, এইটুকু আইন জ্ঞান তার আছে। সুতরাং লোকাল থানার সঙ্গে বন্দোবস্ত করলাম, দিবারাত্র ওই গলিটা পাহারা দিতে হবে। 3 শিফটে 24 ঘন্টা প্রহরায় থাকলো সাদা পোশাকের পুলিশ। পরদিন সন্ধ্যায় ফিরে গেলুম সেখানে। আজ আর দারোগার পোশাক নয়, চোস্ত আর লখনৌ চিকনের পাঞ্জাবি, মাজায় বাঁধারি ভোলবার, পায়ে নাগরা, হাতে ছড়ি। রঙিলা বলেছিল, পরদিন সন্ধ্যায় ওর ঘরে মেহমান আসবে, আমি দেখতে চাই সেই মেহমানটি কে। রাত 9:30 ওখানে পৌঁছলুম। সাদা পোশাকের পুলিশ দুটোকে বললুম, আমি সারা রাত ওই বাড়িটার পিছনে লুকিয়ে থাকব, যদি কাউকে পালাতে দেখো তাড়া করে ধরবে। এগিয়ে গেলুম। আজও দরজা বন্ধ, আজও ঘরে আলো জ্বলছে এবং ঘরের ভিতর থেকে ভেসে আসছে বেহালার তান ও কণ্ঠসঙ্গীত। ঘরের পাশেই একটা সরু গলি, সেদিকে একটাই জানালা, তার একটা খড়খড়ির পাল্লা ভাঙা। দেওয়াল বেয়ে উঠে ঘরের ভিতর উকি দিলুম। ঘরে রঙিলা একা নয়, আরও একজন বুড়ো লোক বসে আছে। বেহালা সেই বাজাচ্ছিল। আমি মুখ বাড়াতেই বেহালাটা থেমে গেল। লোকটা বেহালার ছটটা দিয়ে জানলার দিকে নির্দেশ করল। রঙিলা চমকে এদিকে তাকালো। কে কে ওখানে? দরজা খুলে দিতে আমিই ঢুকলুম। যে লোকটা বেহালা বাজাচ্ছিল যন্ত্রটা রেখে দিয়ে সে উঠে দাঁড়ায়, আভূমি নত হয়ে সেলাম করে। রঙিলা তার দিকে ফিরে বলে, ফকির সাহেব, আর গান বাজনা হবে না, যাও দোকান থেকে কিছু মিঠে পান নিয়ে এসো। পয়সা নিয়ে লোকটা বেরিয়ে যায়। জিজ্ঞাসা করি, কই তোমার মেহমান আসেননি? মুচকি হেসে বলে, মেহমান ঠিকই এসেছেন, রামের বদলে রহিম। শুনলাম যার আসার কথা ছিল তিনি কি একটা কারণে আসতে পারবেন না বলে ওই ফকিরটাকে বিকেলবেলাতেই জানিয়ে দিয়েছেন। ওর ঘর আজ ফাঁকা, তাই গান বাজনায় বসেছিল ওরা। একটু পরে নফরটা ফিরে এলো পানজর্দা নিয়ে। রঙিলা বললে, তুমি আজ বাইরেই রাতটা কাটাও ফকির সাহেব, দারোগা সাহেব এখানে। নিঃশব্দে লোকটা বেহালাখানা তুলে নিল, আবার সেলাম করলো আমাকে। আমার কেমন যেন খারাপ লাগলো। বলি, আর একটু গান বাজনা হোক না, বেশ তো চলছিল তোমাদের। রঙিলা একটু ইতস্তত করলো, কিন্তু ওই লোকটা নির্বিকার। বাক্সটা খুলে সে আবার বসে পড়ে। রঙিলা গান ধরল, বিরহের গান। ফকির আপন মনে ছট টেনে চলে।
গান বাজনা আমার আবার ঠিক আসে না, ঠিক বুঝতে পারি না, কিন্তু ওরা দুজনেই অল্পক্ষণের মধ্যেই বুঁদ হয়ে গেল। রঙিলা বিপি আর তার ধর্মবাপ ওই বৃদ্ধ। আমি যেন নেই, আমি বাহুল্য। রঙিলার আঁখো কি কিনারে নানি নানি বুদিয়া। মুদিত নেত্র ফকির সাহেবের চোখেও নেমেছে ধারাস্রোত। আমি কেমন যেন তন্ময় হয়ে গেলুম। মনে হলো, কে রূপোপজীবিনী? কেন সে হতে পারল না কোনো ভদ্র গৃহস্থ ঘরের কন্যা, বনিতা, মাতা? আর কে ওই উদাসীন সঙ্গীত সাধক ফকির সাহেব? লোকটার বয়স 50-এর উপর, 60-এর কাছাকাছি, মাথায় বাবরি চুল, সাদা হয়ে গেছে বেশিরভাগ, মাথায় লখনৌ টুপি, মুখে বসন্তের দাগ, দোহারা গড়ন, পরনে দরবেশের বিচিত্র তালিমারা আলখাল্লা, অথচ হাতে জড়ানো একটা বেলফুলের মালা। ছেদিলাল লোকটাকে 40 বছর ধরে চেনে। মতিবিবুর মৃত্যুর পর সে নাকি বিবাগী হয়ে যায়, আবার ফিরে এসেছে। আলখাল্লাটা ছাড়েনি, কিন্তু বেলফুলের মালাও জড়িয়েছে হাতে। বিচিত্র এ দুনিয়া। গান থেমে গেল। আমি প্রশংসা বাক্য উচ্চারণ করলুম। ওরা দুজনেই সেলাম করলো। মানিব্যাগটা বার করে খানকয় নোট বাড়িয়ে ধরলুম বান্দাটার দিকে। বললুম, বিলাতির দোকান চেনো? রঙিলা বললে, রাত 10টা বেজে গেছে বাবুজি, দোকান সব বন্ধ, মাল ঘরেই আছে, খাঁটি বিলাইতি। ইঙ্গিত করলে সে ধর্মবাবকে। সে চলে গেল পাশের গলির দিকে। বিশ্বাস করুন, মদ আমি খাই না। ওটা সে রাত্রে বাধ্য হয়ে খেয়েছিলুম, কারণ খাওয়াতে চেয়েছিলুম রঙিলাকে। মদের নেশায় যদি মেয়েটি মুখটা খোলে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল মেয়েটা আছে ওই দলে। না হলে ঘড়িয়ালটা কেন এসে ছেদিলালকে সরাসরি ওর নাম করে ঠিকানা জিজ্ঞাসা করবে? এই কাহিনী দীর্ঘতর করে লাভ নেই, সংক্ষেপে বলি, মদের ঝোঁকে আমি এবং রঙিলা দুজনেই বেসামাল হয়ে পড়ি। পুরোটা অনেক আগেই উঠে চলে গেছে। মেয়েটা কিচ্ছুটি স্বীকার করেনি। মাতাল হলো, কিন্তু কিচ্ছুতেই ধরা দিল না। তবু যা জানতে চাই তা জেনেছিলুম আমি। পরদিন সকালবেলা যখন খোঁয়ার ভাঙল, দেখি পাখি উড়ে গেছে। রঙিলার সন্ধানও আমি আর পাইনি। তবু গোর ঘরটা তন্ন তন্ন করে খুঁজে উদ্ধার করেছিলুম খানকতক লিবার্টির কপি, আর রাসবিহারীর উপস্থিতির অকাট্য প্রমাণ, একটা ভিজিটিং কার্ড। আইভরি ফিনিশড কাগজে মনোগ্রাম লেখা আছে, এ কেরে বার অ্যাট ল। ওই ঘরেই পেয়েছিলুম সেটা। সে কথা পুলিশ রিপোর্টে কিন্তু পাবেন না। আমি এ আবিষ্কারের কথাটা স্বীকার করতে পারিনি। কারণ ছিল, সে যাই হোক, ঘড়িয়াল মশাই যে ধোয়া তুলসী পাতাটি নন, তার অকাট্য প্রমাণ নিশ্চয়ই পেলেন আপনারা। নতুন বাইজির ঘরে তার নামাঙ্কিত ভিজিটিং কার্ড কোথা থেকে আসবে বলুন? উপসংহারে বলি, ওই ঘড়িয়াল মশাইয়ের জন্যই কিন্তু শেষ পর্যন্ত আমার ডিমোশন হয়। অপরাধ, আমি তাকে চিনতে পারিনি। তাকেই টিকটিকি নিযুক্ত করে আমি নাকি সরকারি টাকা অপব্যয় করেছি। সেই সরকারি টাকায় বিচ্ছুটা বুঝিয়ে স্মাগল রিভলভার কিনেছে। স্নেক ল্যাডার খেলায় সাপের মুখে পড়লে যা হয়। ডিএসপি থেকে নেমে শেষমেশ হলুম ইন্সপেক্টর। মনে করবেন না শুধু সেই জন্যই আক্রোশ বসে আমি আজ এই প্রস্তাব রাখছি, ঘড়িয়ালটা চিতাভস্ম যেন ভারতবর্ষে না আনা হয়। স্বাধীনতার 12 বছর পরে 1959 সালে এদেশে একটা হুজুক ওঠে, ওর চিতাভস্মটা জাপান থেকে সসম্মানে নাকি ভারতবর্ষে ফিরিয়ে আনা হবে। পশ্চিমবঙ্গের তদানীন্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় জাপানের রাসবিহারী তনয়া মিসেস তেতসুকো হিগুচির কাছে ভারতবর্ষের তরফে একটি অনুরোধ জানান, তার স্বর্গত পিতৃদেবের চিতাভস্মের অর্ধাংশ ভারতবর্ষে নিয়ে আসার অনুমতি চেয়ে। রাসবিহারী তনয়া তৎক্ষণাৎ রাজি হন। তিনি নাকি উত্তরে জানিয়েছিলেন, এই ছিল তার পিতৃদেবের ইচ্ছা। ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সেবার জাপানে গিয়েছিলেন। তিনি রাসবিহারীর কন্যা মিসেস তেতসুকো হিগুচি এবং রাসবিহারীর বিশিষ্ট বন্ধু মিস্টার কুজুর সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলে আসেন, যাতে রাষ্ট্রীয় মর্যাদায় ওই চিতাভস্ম আনা যায়। তখনই ঘাবড়ে গিয়েছিলুম আমি, বুঝলেন।
প্রখ্যাত বিপ্লবী ভূপতি মজুমদার মশাই সে সময় ছিলেন পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী। তাকে মুখপাত্র করে ভারত সরকার এক ডেলিগেশন জাপানে পাঠালেন। ওরা গিয়েও রাসবিহারী তনয়ের সঙ্গে জওহরলালের প্রস্তাবে খুঁটিনাটি ব্যবস্থা করে আসেন, অর্থাৎ কীভাবে তিনি চিতাভস্মটা আনবেন তা বুঝিয়ে দেন। কলকাতায় বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু স্মারক সমিতি নামে একটি সংস্থাও জন্মগ্রহণ করে। ফাইনাল টাচ, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তার রাষ্ট্রপতি ভবন থেকে ঘোষণা করলেন, স্বর্গত রাসবিহারী বসুর চিতাভস্ম তার কন্যা জাপান থেকে ভারতবর্ষে নিয়ে আসছেন শুনে আমি আনন্দিত। তার নশ্বর দেহের শেষ স্মারক চিহ্নটিকে আমরা তার জন্মভূমিতে স্বাগত জানাই। আমি নিশ্চিত জানি ওই চিতাভস্ম আমাদের সকলকেই অনুপ্রাণিত করবে। তখনই আমার মনে হলো এ বিষয়ে একটি প্রতিবাদ সংবাদপত্রে প্রকাশ করা কর্তব্য। সম্পাদক সমীপেশু মার্কা একটা পত্র তখনই লিখে ফেলি। তারপর মনে হয় দেখাই যাক না এদের দৌড়টা। জাপানে বসে রাসবিহারী তনয়া বারবার রেডি স্টেডি শুনেছেন, গো এই কথাটা তো কেউ আজ পর্যন্ত বলেনি তাকে। 2-4 দিন অপেক্ষা করে বুঝলাম আমার আশঙ্কা অমূলক। মহামান্য কুম্ভকর্ণ জাগেননি, পাশ ফিরে শুয়েছেন মাত্র। কেটে গেল আরও 12 বছর। আজ আবার আপনারা ওই একই ধুয়ো তুলেছেন। মিলর্ড, 12 বছরে মামলা তামাদি হয়ে যায়। ঘড়িয়াল সম্রাট 1945 সালে আবেদন জানিয়েছিলেন ভারতবর্ষ স্বাধীন হলে যেন তার দেহাবশেষ ভারতে নিয়ে আসা হয়। মানলুম, কিন্তু সেই আবেদনটা 28 বছর পরে নিঃসন্দেহে এখন তামাদি হয়ে গেছে। সুতরাং ও সব কথা আজ আর ওঠে না। কেন মিথ্যে জলঘোলা করছেন মশাই? এখন শোনাচ্ছি যমুনাবাইয়ের জবানবন্দি। আপনাদের সামনে আমি আমার বক্তব্য রাখতে এগিয়ে এসেছি একটি বিশেষ কারণে। আপনাদের সিদ্ধান্ত যেন মিথ্যা জবানবন্দি দ্বারা প্রভাবিত না হয়। আইবি দারোগা সুনীল ঘোষ মহাশয়ের জবানবন্দি আমি পড়েছি। আমি মনে করি তার একটা প্রতিবাদ হওয়া উচিত, তাই কাঠগড়ায় উঠে দাঁড়িয়েছি। সুনীল ঘোষ মহাশয়কে আমি ভালোভাবেই চিনি। তার বর্তমান বয়স 86। তিনি সুপ্রতিষ্ঠিত। 30 বছর ধরে তিনি পেনশন খাচ্ছেন। বড়দাকে পথের কুকুরের মতো ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত তাড়িয়ে বেড়াবার পুরস্কার। স্বাধীন ভারত তাকে 30 বছর ধরে পেনশন জুগিয়ে ঋণমুক্ত হয়নি। না হলে এই শেষ বয়সে তিনি মহানায়কের প্রতি এভাবে কর্দম নিক্ষেপ করতে এগিয়ে এলেন কেন? আর সবচেয়ে দুঃখের কথা, তিনি জ্ঞাতসারে মিথ্যা এজাহার দিয়েছেন রাসবিহারীর চরিত্রে কলঙ্ক আরোপ করবার অসৎ উদ্দেশ্যে। আমার কথাটাও তাই শুনিয়ে যাই। না, আমার নাম যমুনাবাই নয়, আমার স্বামীর নামও রামস্বরূপ শুকুল নয়। অথচ আমরা দুজনেই বাস্তব জগতের মানুষ, ঐতিহাসিক ব্যক্তি। আমার স্বামীর প্রকৃত নামটা পাবেন লাহোর ষড়যন্ত্র মামলায়, প্রাথমিক মামলায়। 13 সেপ্টেম্বর 1915 ওই মামলায় যে 24 জন অপরাধীর মৃত্যুদণ্ড হয়েছিল, আমার স্বামী ছিলেন তাদেরই একজন। পরে আপিলে ওই 24 জনের মধ্যে 17 জনের প্রাণদণ্ড মকুব করে তাদের যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হয়। বাকি 7 জনের ফাঁসি হয়েছিল 1 মাস পরে। সেই 7 জন ভাগ্যবান হচ্ছেন অমৃতসরের বক্সি সিং, সুরেন সিং বোরসিংয়ের পুত্র, আর সুরেন সিং ঈশ্বর সিংয়ের পুত্র। শিয়ালকোটের হরনাম সিং, জগৎ সিং, কর্তার সিং এবং বড়দার প্রিয় শিষ্য অনুজ প্রতিম বিষ্ণু গণেশ পিংলে। বাকি যে 17 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাদের মধ্যেই আমার স্বামীর নামটা খুঁজে পাবেন। আমার হতভাগ্য স্বামী সেই বীর স্বাধীনতা সংগ্রামী প্রকৃত নামটা আজ ঘোষণা করতে পারলাম না একটি বিশেষ কারণে। তার ভ্রাতুষ্পুত্ররা আজও জীবিত। তারা জানে তাদের কাকিমা স্বর্গত। তাদের সে ভুলটা আমি ভেঙে দিতে চাই না। পরবর্তীকালে যে ঘৃণিত জীবন আমি যাপন করতে বাধ্য হয়েছি, তা তারা জানে না, সমাজও জানে না। সে নেপথ্য কাহিনী অনাবিষ্কৃতই থাক। না হলে আমার স্বামীর উঁচু মাথাটা অনেকের চোখে হেঁট হয়ে যাবে। মনে করুন আমার স্বামীর নাম রামস্বরূপ শুকুল। আমার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে, ওর বয়স তখন 19। তিনি যখন ধরা পড়েন তখন আমার বয়স 21।
মাত্র 6 বছরে বিবাহিত জীবন আমাদের। সন্তানাদি আমার হয়নি। আমার কথা দিয়ে শুরু করি। আমার ড্যাডি ছিলেন বিলাত ফেরত মানুষ, অবস্থাপন্ন ঘরের ছেলে, কিন্তু সমাজে তিনি ছিলেন একঘরে হয়ে। কালাপানি পার হওয়ার জন্যই শুধু নয়, তিনি একটি ফরাসি রমণীর পানি গ্রহণ করেন, অর্থাৎ আমার মাকে। আমার মায়ের বিবাহিত জীবনও সংক্ষিপ্ত। আমাকে জন্ম দিতে গিয়েই তিনি মারা যান। মা তো দূরের কথা, কোনো মাসি, পিসি বা দিদিমা ঠাকুমার স্নেহও আমি পাইনি আমার শৈশবে। বাবাও দ্বিতীয়বার বিবাহ করেননি। আমি মানুষ হয়েছিলাম আয়াদের কাছে। ড্যাডি ব্যারিস্টার হবার জন্য বিলেত গিয়েছিলেন, কিন্তু ব্যারিস্টার হতে পারেননি। ফিরে এসে তিনি উত্তর ভারতের একটি বিখ্যাত কলেজে অধ্যাপনা করতেন। বাপের আদরে এবং শাসনের অভাবে ছেলেবেলা থেকেই আমি ছিলাম জেদি, একরোখা, নির্ভীক আর ডানপিটে। মা মরা মেয়ের সব আবদার বাবা মেনে নিতেন। তাই আমার ধারণা ছিল আমার ইচ্ছায় বুঝি দুনিয়াটা চলবে। ক্রমে বয়স বাড়ল। বাবা মিশনারি স্কুলে ভর্তি করে দিলেন। উর্দু হিন্দির চেয়ে ইংরেজিটাই শিখলাম ভালো করে। রামায়ণ মহাভারতের নাম জানতাম না, কিন্তু বাইবেলের অনেক প্রার্থনা ছিল মুখস্থ। যে আমলের কথা, তখন 8-9 বছর বয়সে মেয়েদের বিয়ে হতো আমাদের ওই অঞ্চলে। বাবা কিন্তু আমার বিবাহের কোনো আয়োজনই করেননি। আমার 14 বছর বয়সে বাবার প্রথম অ্যাটাক হয়। সন্ন্যাস রোগ বলতাম তখন আমরা। ধাক্কাটা সামলে উনি উঠে পড়ে লাগলেন আমার বিয়ে দিতে। সমাজে উনি পতিত, নিজের জাতে, নিজের পরিবারে তিনি অপাংতেয়। তাই বিলিতি কায়দায় আলোকপ্রাপ্ত পরিবারের 2-4টি ছেলেকে বাড়িতে আসতে শুরু করলেন। আমি খুব ভালো গান গাইতে পারতাম, গজল এবং ঠুংরি। রীতিমতো ওস্তাদ দেখে বাবা আমাকে শিখিয়েছিলেন। বাবার নিজেরও গান বাজনার প্রতি খুব ঝোঁক ছিল। অসুখে পড়ার পর বাবা দীর্ঘ ছুটি নিলেন। তখন প্রায়ই আমাদের বাড়িতে গান বাজনার আসর বসত। বাবার বন্ধু ও সহকর্মীরাও আসতেন, ছাত্ররা আসতো, আর আসতো বাবার ভাষায় শুটার। ড্যাডির সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুব খোলামেলা। তিনি আবাল্য আমার বন্ধু, ভাই, মা। সোজাসুজি প্রশ্ন করতেন, হ্যাঁ রে, সোমেশ্বর ছেলেটাকে কেমন লাগে তোর? অথবা, বীরেশ্বর প্রসাদ ছেলেটাকে তোর সঙ্গে কিন্তু খুব মানায়। আমি শুধু মুখ বাঁকাই, কাউকেই আমার মনে ধরে না। বলি, কালো ভূত। একটা কথা জনান্তিকে জানাই, আমি আমার মায়ের রূপ পেয়েছিলাম। ছেলেবেলা থেকেই রূপের প্রশংসা শুনতে শুনতে আমি নিজেকে রাজরাজেশ্বরী ভাবতাম। কৈশোর পার হয়ে যৌবনে পা দিয়েও আমার সে মতির পরিবর্তন হয়নি। অপরের চোখের আয়নায় আমি নিজেকে নূরজাহান বা ক্লিওপেট্রা মনে করতাম। এই সময় আমাদের বাড়িতে প্রথম এলো রামস্বরূপ শুকুল। 18-19 বছরের তারুণ্যে ভরপুর, কিন্তু সেও কালো। শুনলাম সে বাবার কাছে এসেছে ফরাসি শিখতে। ওর দাতা রামবিলাস ছিলেন বাবার ছাত্র। বাবা বললেন, রামস্বরূপ আমাদের বাড়িতেই থাকবে। সে নাকি মাস 6 পরে বিলাত যাবে, প্যারিসে। তাই বাবার কাছে মোটামুটি ফরাসি ভাষা সে শিখতে এসেছে। আলাপ হলো ছেলেটির সঙ্গে। প্রথম আলাপেই ধাক্কা লাগলো মনে। প্রায় 50 বছর আগেকার কথা, তবু প্রথম দিনের অনুভূতিটা আমি আজও ভুলতে পারিনি। ছেলেটা আমার মুখের দিকে একবারও তাকালো না। দুধে আলতা রঙে নুপুর পরা দুটি পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই সে আলাপ করে গেল। আহত হলাম, রূপের অভিমানে ঘা লাগলো। তারপর প্রয়োজনে অপ্রয়োজনে ওর সামনে এসেছি। ক্রমে তার নজর উঠল, তাকালো আমার চোখে চোখ রেখে। কিন্তু পুরুষের চোখে যে দৃষ্টি দেখতে আমি অভ্যস্ত, তা দেখতে পেলাম না একবারও। হয় ছেলেটা পাষাণ, নয় দেবতা, নতুবা ও পুরুষ মানুষই নয়। আমি হেরে গেলাম। ড্যাডি অভ্যাসবশে প্রশ্ন করেন, রামস্বরূপ ছেলেটাকে মনে ধরে? আমি চমকে উঠি, প্রতিপ্রশ্ন করি, ও বিলেত যাচ্ছে কি পড়তে? ড্যাডি চমকে ওঠেন, তাই তো, সে কথাটা তো জানা হয়নি। 2 দিন পরে তিনি আবার প্রসঙ্গ তুললেন, রামস্বরূপ বিয়ে করবে না। আমি ক্ষেপে উঠি, তুমি ওর কাছে আমার বিয়ের কথা বলেছিলে নাকি? না রে, ও আদৌ বিয়ে করবে না। আমার রোম্যান্টিক প্রেমের কাহিনী দীর্ঘতর করে লাভ নেই। আলোচ্য জবানবন্দির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
মোট কথা এই প্রথম বাধা পেয়ে আমি রুখে দাঁড়ালাম। আমাকে উপেক্ষা করে যে চলে যাওয়া যায় না, এটা ওকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে। নানাভাবে জাল পেতেছি, ছলনার অবতারণা করেছি। ও যে মনে মনে সে জালে আটকা পড়ে ছটপট করেছে, তা তিল মাত্রও বুঝতে পারিনি আমি। ক্রমে আমার সাহস গেল বেড়ে। বাড়িতে আমার কোনো অভিভাবিকা নেই, ড্যাডি তো মাটির মানুষ, তাই সুযোগের কোনো অভাবও ছিল না। ও রাত জেগে পড়াশুনো করত, ইচ্ছে করে পাচককে ছুটি দিয়ে দিতাম। ওকে খাওয়ানোর অছিলায় কাছে গিয়ে বসতাম। তারপর যা হবার তাই হলো। প্রচণ্ড উত্তেজনায় একদিন বারুদ স্তূপে আগুনের ছোঁয়া লাগলো। মুহূর্তে ক্ষিপ্ত হয়ে রামস্বরূপ অকাট্য প্রমাণ দিয়ে বসল, সে পাষাণও নয়, সে দেবতাও নয়, সে পুরুষ। এরপর 3-4 দিন আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। ছেলেটাও যে তার অপরাধের গুরুত্ব বুঝতে পেরেছিল তা বুঝতে পারতাম, যখন তার অর্ধভুক্ত থালাখানা ফিরিয়ে আনতো বাড়ির ঝি। স্থির করলাম, যাই ঘটে থাক, ওর মুখোমুখি গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কিন্তু সে সুযোগ হলোই না। ঘরে গিয়ে দেখি ও নির্জীবের মতো পড়ে আছে। কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর। যে কথা বলতে এসেছিলাম তা আর বলা হলো না। ডেকে আনি ড্যাডিকে। হাসপাতালে স্থানান্তরিত করা হলো ওকে। সেখানে বোঝা গেল ওর বসন্ত হয়েছে। ওর দাদা ছুটে এলেন। আমার কেমন যেন মনে হলো আমার পাপেই ওর এই শাস্তি। কিছুতেই শান্তি পাই না। যাই হোক, দীর্ঘ রোগ ভোগের পর যেদিন ওকে প্রথম দেখি, সেদিন শিউরে উঠেছিলাম আমি। ওর মুখটা বিভৎস হয়ে গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন ঘনিয়ে এলো। আমরা দেখা করতে গিয়েছিলাম। কোনো সংকোচ করল না, নির্নিমেষ নয়নেই আমার দিকে তাকিয়ে রইল। এত লোকের সামনে কি আর বলবো। আমার জেদ দেখে ড্যাডি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মনে আছে। ওই বসন্তের দাগে ক্ষতবিক্ষত ছেলেটা, যার বিলেত যাবার স্বপ্ন আপাতত ঘুচে গেছে, মাথা নিচু করে যে গ্রামে ফিরে যেতে চাইছে, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। স্তম্ভিত হয়ে গেলেন ড্যাডি। স্তম্ভিত হয়ে গেল রামস্বরূপের দাদা রামবিলাসও। সকলেই মিলে আমাকে অনেক বোঝালো, কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল। শেষে ড্যাডির অনুমতি নিয়ে স্বয়ং রামস্বরূপ এলো আমাকে বোঝাতে। আমি তার বুকে মাথা রেখে ফুলে ফুলে সেদিন অনেক কেঁদেছিলাম। যেদি মেয়েটারই জয় হলো। ফিরিঙ্গির কন্যাকে বিবাহ করার অপরাধে আমার স্বামীও জাতিচ্যুত হলেন। মাত্র 19 বছর বয়স তখন তার। তিনিও অবস্থাপন্ন ঘরের ছেলে, কিন্তু জাতিচ্যুত। ড্যাডি তাকে একটা চাকরিতে ঢুকিয়ে দিলেন, কিন্তু মেয়ে জামাই নিয়ে সংসার করার সৌভাগ্য ড্যাডির আর হলো না। আমাদের বিয়ের বছরেই তার দ্বিতীয়বার আক্রমণে উনি স্বর্গে চলে যান। রামস্বরূপ কাজে নিয়েছিলেন ডাক বিভাগে, বদলির চাকরি। বিয়ের পর ক্রমে আমার মোহভঙ্গ হতে শুরু হলো। ধারণা হলো উনি আমাকে ভালোবেসে বিয়ে করেননি, যেন একটা পাপের প্রায়শ্চিত্ত করতেই আমাকে বিয়ে করেছেন। যেন ওর জীবনের উদ্দেশ্যটাই বিফল হয়ে গেছে। ওর কিসের অভাব তা আমি বুঝতে পারতাম না, কিন্তু বুঝতাম উনিও ভাবছেন আমি বাধ্য হয়ে ওকে বিবাহ করেছি। এটা যে সত্য নয় তা বুঝিয়ে দিতে পারতাম না। আমাদের দাম্পত্য জীবনের মূলে বিদ্ধ হয়ে রইল সেই এক দিনের অবিমৃষ্যকারিতার কাঁটা। আমার রূপ যৌবন উপেক্ষিতই হয়ে রইল। আমার প্রতি ওর এই অনীহার মূলটা যে কোথায় তা প্রথম টের পেলাম আমাদের বিয়ের 5 বছর পরে। ইতিমধ্যে 15 বছরের কিশোরী পরিণত হয়েছে 20 বছরের পুরনো যুবতী রূপে। পিতৃকুলে এবং শ্বশুরকুলে আমি প্রত্যাখ্যাত। একমাত্র অবলম্বন হতে পারত আমার স্বামী, যার মনের নাগাল আমি তখনও পাইনি। সেটা জানুয়ারি মাস। আমরা তখন অমৃতসরে। উনি অমৃতসরে ডাকঘরে বদলি হয়েছেন। সারাটা দিন ডাকঘরে বসে কাজ করেন। সন্ধ্যায় ফিরে এসে দুটি নাকে মুখে গুঁজিয়ে বেরিয়ে যান। ফিরে আসেন গভীর রাত্রে। আমি ভাত আগলে বসে থাকি। গোগ্রাসে সেগুলো গিলতে গিলতেই ওর চোখের পাতা বুজে আসতো। এঁটো ধুয়ে আমি যখন মশারি তুলে শুতে আসতাম, তখন সমস্ত দিনের পরিশ্রমে লোকটা অঘোর ঘুমে অচেতন। ওর 2-1 বন্ধুবান্ধব আসতো, কিন্তু বসে কেউ আড্ডা দিত না। ফিসফাস কথা বলে সরে পড়ত।
আমি নিতান্ত একলা, একেবারে নিঃসঙ্গ। একদিন ওর একটা কুর্তা কাচতে নেবার সময় জামার পকেট থেকে উদ্ধার করলাম একটা খাম। মেয়েলি হস্তাক্ষর দেখে কৌতূহল হলো। চিঠিটা ডাকে এসেছে। চিঠিখানা পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। চিঠি লিখেছে যে মেয়েটি, তার নাম রুক্মিণী। তার নাম আমি স্বামীর মুখে কখনো শুনিনি। অনেক ভনিতা করে শেষের দিকে লিখেছে, তুমি বিয়ে করেছ, সংসারী হয়েছ, তাই তোমাকে পাওয়ার আশা আমি ত্যাগ করেছি। কিন্তু ছোঁয়া বাঁচিয়েও তো তুমি আমাদের সেই প্রেমকে স্বীকার করতে পারো। শোনো, আমার স্বামী তোমাকে সন্দেহ করতে শুরু করেছেন। কে জানে, হয়তো তোমার পিছনে টিকটিকিও লাগিয়েছেন। তোমার মাথা যাতে হেঁটে না হয় সেটা খেয়াল রেখো। ডাকে আমাকে চিঠি দিও না। খুব সজাগ থেকো। আমি আগামী বুধবার সন্ধ্যে 7:30টার সময় স্বর্ণ মন্দিরের উত্তর পূর্ব কোণে ইম্পিরিয়াল ডাক হাউসের সামনে অপেক্ষা করো। তুমি এসো লক্ষ্মীটি, দু একটা কথা আছে তোমার সঙ্গে। ভয় নেই, রাতে স্ত্রীর কাছেই ফিরে যাবে। ইতি তোমারই রুক্মিণী। আমার মাথার মধ্যে আগুন ধরে গেল। এই মেয়েটাই তাহলে আমার অশান্তির মূল। এর জন্যই আমি আমার স্বামীকে পেয়েও পাইনি। কিন্তু কে রুক্মিণী? সে কি স্বর্গের অপ্সরী, যার কথা অহরহ বুকে জেগে আছে বলে আমার স্বামী আমার দিকে তাকাবারও অবসর পান না? বোধহয় 10 মিনিট চুপ করে বসেছিলাম। তারপর খেয়াল হলো আজই তো বুধবার। মনে পড়ল উনি দফতরে যাবার সময় বলে গিয়েছিলেন অফিস থেকে ফিরতেও রাত হবে, বিকালে জলখাবার খেতে আসবেন না। তৈরি হয়ে নিলাম, ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম পথে। আমার বাড়ি থেকে স্বর্ণ মন্দির এমন কিছু দূরে নয়, অনেকবার গিয়েছি। পথ চিনতে আমার কোনো অসুবিধাই হয়নি। জানুয়ারি শীত, তবু সন্ধ্যা রাত্রে পথে লোকজন বেশ আছে। স্বর্ণ মন্দিরে সান্ধ্য প্রার্থনার সঙ্গীত তখনও শেষ হয়নি। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের উত্তর পূর্ব কোণে। ইম্পিরিয়াল ডাক হাউসের সাইনবোর্ডটা নজরে পড়ল। আমি থমকে দাঁড়িয়ে পড়ি। ওই তো আমার স্বামী অস্থিরভাবে ঔষধের দোকানের সামনে পদচারণা করছেন। আপাত মস্তক জ্বলে গেল আমার। কি অধীর প্রতীক্ষা! একটা গাছের আড়ালে আমি অন্ধকারে সরে দাঁড়াই। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। স্বর্ণমন্দির থেকে যেসব পূজারিণী পাঞ্জাবি মহিলা বের হয়ে আসছিলেন, তাদের মধ্যে একজন স্থূলকায় পাঞ্জাবিনী এগিয়ে এলেন আমার স্বামীর কাছে। দূর থেকে তাদের কথোপকথন শুনতে পেলাম না, কিন্তু দেখলাম তারা দুজনেই চকবাবা আটলের দিকে চলতে শুরু করলেন। আমার স্বাভাবিক হতে একটু সময় লাগলো। কারণ ছিল, আমার প্রতিদ্বন্দ্বিনীর বয়স অন্তত 30। তিনি পদ্মিনী, শঙ্খিনী নন, একেবারে হস্তিনী। একবার মনে হলো এ নিশ্চয় রুক্মিণী নয়, তার দুতি। চিন্তা করে কিছু করিনি, কিন্তু আমি ছুটতে ছুটতে চলে এলাম ওদের কাছে। পিছন থেকে চিৎকার করে উঠলাম, দাঁড়াও! ওরা দুজনেই দাঁড়িয়ে পড়েন। আমার স্বামী স্তম্ভিত, পাঞ্জাবি মহিলাটিও বিব্রতা। আমার স্বামী এসে আমার বাহুমূল চেপে ধরে বলেন, তুমি কেমন করে এলে এখানে? আমি চাপা গর্জন করে উঠি, ওটা আমার প্রশ্নের জবাব নয়। এরই নাম রুক্মিণী, এরই প্রেমে মাতোয়ারা হয়ে। চুপ করো, রাস্তার মধ্যে একটা কেলেঙ্কারি করো না। পাঞ্জাবি মহিলাটি আমার স্বামীকে প্রশ্ন করেন, তোমার ঔরত? হ্যাঁ, মাথা নিচু করে অপরাধটা স্বীকার করেন উনি। আজ আমি তাহলে চলে যাই বরং। আমি আবার গর্জন করে উঠি, না, বলে যাও তুমিই রুক্মিণী। মহিলাটি ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। কি ভেবে থমকে দাঁড়িয়ে পড়েন। ওর দিকে ফিরে বলেন, ব্যাপারটা তোমার স্ত্রীকে না জানালে সর্বনাশ হতে পারে। একটা টাঙা ধরো, তোমার বাড়িতেই যাব। তারপর আমার দিকে ফিরে বলেন, বাহিনজি, রাস্তার মধ্যে সিন করো না। আমি তোমাদের বাড়িতেই যাচ্ছি। এখানে তুমি খালি হাতে আছো, বাড়িতে চেলা কাঠের অভাব হবে না। কিন্তু একটা কথা, টাঙাতে তুমি কোনো কথা বলবে না। তোমার স্বামী অমৃতসরের একজন মানী লোক। বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে ভদ্রমহিলা ভিতর থেকে দরজায় খিল দিলেন। তারপর আমার স্বামীকে বললেন, দুদিন খাওয়া হয়নি, দুরাত্রি ঘুমও হয়নি। তোমার বউকে বলো তো রান্না চাপিয়ে দিতে, আমি একটু ঘুমিয়ে নিই। ততক্ষণে তোমার বউকে বুঝিয়ে দাও আমি লোকটা কে।
আমাদের অনুমতির অপেক্ষা না করে উনি গট গট করে আমার শোবার ঘরে ঢুকে গেলেন। পট করে মাথা থেকে খোপা সমেত পরচুলোটা খুলে ফেলে দিলেন মাটিতে, চৌকিতে উঠে কম্বলটা টেনে নিয়ে আপাদমস্তক মুড়ি দিয়ে দিলেন। আমার বাক্যস্ফূর্তি হবার আগেই সগর্জনে ওর নাসিকা ঘোষণা করল, রুক্মিণী দেবী নিদ্রাগত। স্তম্ভিত হয়ে স্বামীকে প্রশ্ন করি, উনি কে, কি নাম? দুটি হাত কপালে ছুঁয়ে উনি সংক্ষেপে বললেন, ওর আসল নাম জানি না, লেকিন ও হ্যাঁ হামারা গুরু, মেরা দেবতা। ঘণ্টা তিনে ঘুমিয়ে উনি উঠে বসলেন। এর মধ্যে আমার পুনর্জন্ম হয়েছে। আমার স্বামী সব কথা খুলে বলেছেন আমাকে। আমি বসে বসে রান্না করেছি আর উনি অদূরে বসে গল্প করে গেছেন। কেমন করে উনি অগ্নিমন্ত্রে দীক্ষা দিয়েছিলেন আমার স্বামীকে। ওই গুরুজির নির্দেশেই তিনি সাগর পাড়ে যাচ্ছিলেন ভারত উদ্ধারের জন্য অস্ত্রশস্ত্র আমদানি করতে। আমার স্বামী মরণাপন্ন অসুস্থ হয়ে পড়ায় ওর বদলে কেদারেশ্বর গুহ নামে একজন বাঙালি সাগর পাড়ে দিয়েছিলেন। তিনি সফলকাম হয়ে সম্প্রতি ফিরে এসেছেন। তার ফলশ্রুতি ইন্দো বার্লিন চুক্তি। জার্মানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অস্ত্র দিয়ে সাহায্য করতে প্রস্তুত। ওই যে অদ্ভুত দর্শন লোকটা মাথার পরচুল খোলা আমার খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছে, সেই নাকি এই বিপ্লবের নেতা। তার ওই পরচুল খুলো মাথার দাম লাখ টাকা। ঘুম থেকে উঠেই উনি বললেন, কই হে রামস্বরূপ, তোমার বউয়ের রান্না হয়েছে? বড্ড খিদে পেয়েছে যে। আমার স্বামী ছুটে গেলেন ও ঘরে, আমিও ঘোমটা মাথায় ওর পিছু পিছু। কি বিচিত্র দেখাচ্ছিল ওকে, কৃত্রিম পিনোদ্ধত বক্ষের উপর পুরো হাতা জ্যাকেট, পরনে সালোয়ার, হাতের কাছের চুড়ি আর পরচুলো নেই। আমাকে দেখে কোনো লজ্জাও পেলেন না উনি। হেসে বললেন, কী রে পাগলি, কই তোর চেলাকাঠ কই? আমি গড় হয়ে প্রণাম করলাম ওকে। সেই ওকে প্রথম দেখি। তারপর কতবার ওকে দেখেছি। এসেছেন আমাদের বাড়ি, খেয়েছেন, থেকেছেন। ওর আসল নামটা জানতাম না। জিজ্ঞাসা করেছিলাম, আপনাকে কি বলে ডাকবো? হেসে বলেছিলেন, তুই তো আমার সতীন রে, সতীন বলে ডাকবি। আমি ওকে ডাকতাম বড়দা বলে। বড়দার আবির্ভাবের পরেই আমি আমার স্বামীকে পুরোপুরি পেলাম। আমাদের দুজনের মধ্যে যে ব্যবধান, যে অন্তরায়টা ছিল, সেটা ঘুচে গেল। আমার স্বামী তার আসল পরিচয়টা আমাকে দিতে পারছিলেন না। সেই মন্ত্রগুপ্তেই তাকে অপরাধী করে রেখেছিল। এখন সে বাধা ঘুচে গেল। বড়দা একবার বলেছিলেন, হ্যাঁ রে সতীন, তোর মরদকে আমি যে এইসব কাজে লাগাচ্ছি, এতে তোর আপত্তি নেই তো? যে কোনো দিন কিন্তু ওর হাতে হাতকড়া পড়বে, আবার ফাঁসি কাঠেও কিন্তু ঝুলতে হতে পারে। জবাবে বলেছিলাম, আমার একমাত্র দুঃখ, আমাকে আপনি কোনো কাজ দেন না কেন। দেব রে পাগলি, দেব, সময় হলেই ডাকবো তোকে। সেই সময় এলো অচিরেই, কিন্তু সে কথা বলার আগে বড়দার জীবনের বাকি কাহিনীটুকু আপনাদের জানা দরকার। সুনীলবাবু তার জবানবন্দি কোথায় শেষ করেছিলেন যেন? সেই কলকাতা থেকে বাবাকে চিঠি লিখে বড়দা বেনারসে চলে এলেন 1914 সালের মাঝামাঝি। হ্যাঁ, তারপর আমি বলছি। কাশীতে গোটা 1 বছর ছিলেন রাসবিহারী, ক্রমাগত বাড়ি বদলে। পুলিশ তার সন্ধান পায়নি পুরো 1 বছর। এখানেই বোমা বিস্ফোরণে তিনি একবার আহত হয়ে পড়েন। একদিন ওদের দেবনাথপুরার বাসা বাড়িতে সন্ধেবেলায় ঘটল একটি ঘটনা। বাইরের ঘরে বসে 4 জনে তাস খেলছেন মাদুর পেতে, সামনে কলাই করা বাটিতে মাখা মুড়ি। তাস খেলছেন যারা, তারা সকলেই কাশীর বাসিন্দা। যুবক সমিতির শচীন সান্যাল, তার মেজ ভাই রবীন্দ্র, বিভূতি হালদার আর নলিনী মুখুজ্জে। এছাড়াও খেলা দেখছেন নরেন বাড়ুজ্জে, প্রিয়নাথ ভট্টাচার্য আর আশুতোষ রায়। এরা সকলেই কাশীর গুপ্ত সমিতির সভ্য। বাইরের ঘরে এই তাসের আড্ডাটি অবশ্য একটা অছিলা, ভিতরে চলছে আসল কাজ। হঠাৎ বাইরে কিশোর কণ্ঠে রামপ্রসাদী গান ভেসে এলো, এবার কালি তোমায় খাবো। চোখে চোখে কথা হয়ে গেল। অপরিচিত কেউ বাড়ি থেকে এগিয়ে আসছে। কণ্ঠস্বর ভূপেন্দ্রর, অর্থাৎ শচীন স্যান্ডালের সর্বকনিষ্ঠ 12 বর্ষীয় ভ্রাতার।
ওই বয়সেই সে পাহারায় থাকার দায়িত্ব পেয়েছে। অনতিবিলম্বে সদর দরজায় কড়া নাড়ল কেউ। বিভূতি হালদার উঠে দরজা খুলে দিলেন। আগন্তুক বছর 24-25 একটি ছেলে, পরনে স্যুট, গলায় টাই, মাথায় হ্যাট, সম্পূর্ণ অচেনা আগন্তুক। পরিষ্কার ইংরেজিতে প্রশ্ন করলেন, শচীন্দ্রনাথ সান্যাল কার নাম? শচীন উঠে দাঁড়িয়ে বলেন, আমি। কোথা থেকে আসছেন আপনি? কলকাতা থেকে। আপনার সঙ্গে একটু কথা ছিল, বাইরে আসবেন? শচীন্দ্রনাথ নীরবে উঠে আসেন। বাইরে গলিপথে দাঁড়িয়ে আগন্তুক বললে, নরেন্দ্রনাথ সেনের সঙ্গে আমি দেখা করতে চাই, তিনি কি এখানে আছেন? শচীন সান্যাল ততদিনে রাসবিহারীর ডান হাত হয়ে উঠেছেন। রাসবিহারীর এই সাম্প্রতিক ছদ্মনামটা জানা ছিল তার। বললেন, নরেন্দ্রনাথ সেন? মানে ঠিক চিনতে পারছি না তো। আপনি কার কাছ থেকে এসেছেন? কি দরকার? আগন্তুক হাসল, বললে, আমারই ভুল, সে কথাটা আগেই ঘোষণা করা উচিত ছিল আমার। আমি আসছি স্বয়ং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে, যাকে আপনারা বলেন বাঘা যতীন। শচীন্দ্রনাথের ভ্রুতে একটা কুঞ্চন মুহূর্ত মধ্যে মিলিয়ে গেল। বললেন, আপনাকে আমি চিনি না, কিন্তু বাঘা যতীনের নাম শুনেছি। আমি শুনেছি শামসুল আলম হত্যায় তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আপনি যে টিকটিকি নন এবং আমাদের ফাঁসাতে আসেননি, তা আমি বুঝব কী করে? মানে আপনার নামটা কি? আমার নাম বিষ্ণু গণেশ পিংলে। আমি মহারাষ্ট্রীয়। যতীনবাবুর ইন্ট্রোডাক্টরি চিঠি আমার কাছে আছে, কিন্তু সেটা আপনাকে দেখাতে পারবো না। আমার উপর নির্দেশ আছে চিঠিখানা নরেন্দ্রনাথ সেনের হাতে দিতে। আমাকে যতীনবাবু এই ঠিকানা দিয়ে বলেছিলেন, এখানকার শচীন সান্যাল নরেন্দ্রবাবুর সন্ধান দিতে পারবেন। কি করা উচিত বুঝে উঠতে পারেন না শচীন। ছেলেটি যা বলছে তা সত্য হতে পারে, হয়তো ও সত্যিই বিপ্লবী। কলকাতা থেকে এতটা পথ এসেছে রাসবিহারীর সঙ্গে দেখা করতে, বাঘা যতীনের কোনো জরুরি নির্দেশ নিয়ে। আবার পুলিশের চরও তো হতে পারে। রাসবিহারীর মাথার উপর তখনও পুরস্কারটা ঝুলছে, 1,00,000 টাকা। হয়তো তার এই নতুন ছদ্মনামটা পুলিশ জানতে পেরেছে। একটা টোপও হতে পারে। কি জবাব দেবেন স্থির করে ওঠার আগেই ঘরের ভিতর থেকে বার হয়ে এলো জিতেন্দ্র, ওর তৃতীয় ভ্রাতা। বললে, বড়দা, মা একটু ভেতরে ডাকছেন। প্রথমটা চমকে উঠেছিলেন শচীন্দ্রনাথ। ওদের মা এ বাসা বাড়িতে থাকেন না, এটার বাহ্য পরিচয়, মেস বাড়ি। কিন্তু মুহূর্তে বুঝে ফেললেন মা এখানে স্বয়ং রাসবিহারী। তিনি আছেন ভিতরে। পিংলেকে গলির মুখে রেখে শচীন্দ্রনাথ ভিতরে গেলেন এবং একটু পরে ফিরে এসে পুনরায় জেরা শুরু করলেন তিনি। আপনার নাম বিষ্ণু গণেশ পিংলে? হ্যাঁ, এখনই তো বললাম। কোন স্কুলে পড়তেন আপনি? কোন স্কুলে পড়তাম তা জেনে আপনার কী লাভ? তবু বলুন না। পুনার আর্য সমাজে। আপনার সহপাঠী একটি বাঙালির ছেলে, চন্দননগরে বাড়ি। মুখের কথা কেড়ে নিয়ে পিংলে বলে, হ্যাঁ, কানাইলাল দত্ত, নরেন গোসাইকে খুন করে যে শহীদ হয়েছে। শচীন্দ্রনাথ তৎক্ষণাৎ বাড়িয়ে দিলেন তার হাত। বললেন, আসুন, নরেন্দ্রনাথ সেন এ বাড়িতেই আছেন। বসন্ত বিশ্বাস গেছে, এলো বিষ্ণু গণেশ পিংলে, রাসবিহারীর নতুন অনুচর, একটি আগুনের ফুলকে। 19 বছর বয়সে সে চলে যায় আমেরিকা। সিয়াটল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে গদর আন্দোলনের সঙ্গে নিজের ভাগ্যকে জড়ায়। ভারতবর্ষে ফিরে এসেই বিপ্লবী দলে নাম লেখায়। বাঘা যতীনের নির্দেশে সে এসেছে নরেন্দ্রনাথ সেনের কাছে, অর্থাৎ রাসবিহারীর কাছে। পিংলির কাছে রাসবিহারী প্রথম শুনলেন মার্কিন মুলুক থেকে কয়েক হাজার পাঞ্জাবি ভারতবর্ষে এসে পৌঁছেছে। কোমাকাটামারু জাহাজের যাত্রী দলে নিদারুণ অভিজ্ঞতার কথাও শুনলেন। মার্কিন মুলকে হরদয়াল, খানখোজি, তারকদাস প্রভৃতি গদরদলের মাধ্যমে কীভাবে আন্দোলন চালিয়েছিলেন তার একটা প্রত্যক্ষদর্শীর বিবরণও পাওয়া গেল। রাসবিহারী বুঝলেন এই পিংলে তার হাতে এসেছে এক ঈশ্বর দত্ত ব্রহ্মাস্ত্র রূপে। 2 দিন পরেই পিংলে এবং শচীন্দ্রনাথ চলে গেলেন পাঞ্জাবে। বিক্ষুব্ধ পাঞ্জাবকে নেতৃত্ব দিতে হবে। মাস কয়েক আগে 1914 অক্টোবরে মার্কিন মুলুক এবং কানাডা থেকে
বিতাড়িত কয়েক হাজার পাঞ্জাবি এসে সমবেত হয়েছে পাঞ্জাবে। ইংরেজ সরকারের বিরুদ্ধে এদের তীব্র বিদ্বেষ। বিদেশ থেকে বিতাড়িত এবং দেশে অনাদৃত এই সব পাঞ্জাবি ছোট ছোট দল পাকালো, এখানে সেখানে লুটোতরা শুরু করলো। এই সুযোগ এদের এক নেতৃত্বের অধীনে আনতে হবে। পিংলে প্রথমে এলেন কাপুরতলায়। সেখানে তিনি মিলিত হলেন বিক্ষিপ্ত পাঞ্জাবি নেতৃবৃন্দের সঙ্গে। পিংলে এদের বোঝালেন এমন বিক্ষিপ্ত আন্দোলনে শক্তিক্ষয় লাভ ছাড়া কিছুই লাভ হবে না, চাই একযোগে সুপরিকল্পিত বিপ্লব। পিংলে ওদের বললেন সেই কাজে নেতৃত্ব দিতে একজন মহাবিপ্লবী বাঙালি নেতা শীঘ্রই পাঞ্জাবে আসবেন। ওরাও মন দিয়ে শুনলেন। দুদিন পরে অমৃতসরে বীরপল্লী ধর্মশালায় এক গোপন বৈঠক বসল। সেটা হচ্ছে 1914 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। সেদিন ওই কজন ছাড়া আরও কয়েকজন পাঞ্জাবি নেতা উপস্থিত ছিলেন বৈঠকে, যথা হরনাথ সিং, বলবন্ত সিং, মুলা সিং, সুরেন সিং, জগৎ সিং, এবং উপস্থিত ছিলেন যার নাম এ কাহিনীতে রামস্বরূপ শুক্ল। পিংলের প্রস্তাবনা মেনে নিলেন। সকলে এক নেতৃত্বের অধীনে আসতে প্রস্তুত। কিন্তু কে সেই বাঙালি নেতা? কেমন করে বোঝা যাবে তিনি এই পাঞ্জাবি শার্দুলদের পরিচালনা করতে পারবেন? কি নাম তার? পিংলে গম্ভীর হয়ে বলেন, তার পিতৃদত্ত নাম আমি জানি না, কিন্তু এটুকু জানি তার মাথার পিছনে 1 লাখ টাকা ঘোষণা করেছে বেনিয়ার বাচ্চা ইংরেজি সরকার। লক্ষ টাকার অঙ্কটা ছেলে খেলা নয়, তাই সর্বসমক্ষে তার নাম বা পরিচয় আমি দিতে পারবো না। আপনাদের কাউকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু বিপ্লবীর পথ বড় বন্ধুর। তাদের একটা কোড অফ এথিক্স আছে, প্রত্যেককে প্রত্যেকের পরিচয় জানবে না। আপনারা যে কোনো 3 জন নেতাকে নির্বাচন করে দিন, আমি ওই বাঙালি নেতার সঙ্গে তাদের 3 জনের সাক্ষাৎ করিয়ে দেব। কর্তার সিং হেসে বলেন, ভাই সাহেব, ওই লাখ টাকার অঙ্কটায় আমার মনে পড়ে যাচ্ছে দিল্লির একটা ঘটনা, 2 বছর আগেকার। আপনি কি তার কথাই বলছেন? পিংলে আরও গম্ভীর হয়ে বলেন, বড় ভাই, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। এর 12 দিন পরে পিংলে এবং শচীন সান্যালের হাতে অমৃতসরের সর্বজন বরেণ্য নেতা মুলা সিং নগদ 500 টাকা তুলে দিয়ে বলেন, বাবুজি, আপনি বাঙ্গাল কা শেরকে নিয়ে আসুন, আমরা তার নেতৃত্ব অকুণ্ঠ চিত্তে মেনে নিতে প্রস্তুত। এত টাকা দিয়ে কি হবে? বিস্মিত শচীন্দ্রনাথের প্রশ্ন। আমাদের নেতার পথ খরচ, লাখ টাকা যার মাথার দাম, তার চরণজোড়া চালু করতে অন্তত 500 টাকা লাগা উচিত। হা হা করে ঠারে ঠারে হাসলেন মুলা সিং। পিংলে এবং শচীন্দ্রনাথ অনতি বিলম্বে কাশিতে ফিরে গেলেন। ইতিমধ্যে কাশিতে বাড়ি বদল করতে হয়েছে। হরিশ্চন্দ্রঘাট রোডের নতুন বাড়িতে সেদিন বসল আবার এক গোপন বৈঠক। এই গোপন বৈঠকেই রাসবিহারী প্রথম ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, অর্থাৎ মাত্র 1 মাস পরে সর্বভারতীয় বিপ্লব শুরু হবে। সমস্ত রাত বৈঠক চলল, সমস্ত কার্যসূচি ছকে ফেলা হলো। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন শচীন্দ্রনাথ, দামোদর স্বরূপ, পিংলে, নরেন বাড়ুজ্জে, বিনায়করাও কাপলে, যমুনা দাস আর বিভূতি হালদার। রাসবিহারী যে কর্মসূচি প্রণয়ন করলেন তা মোটামুটি এই রকম। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়নাথ ভট্টাচার্য পরদিনই কলকাতা চলে যাবেন। প্রিয়নাথ বাঘাযতীনের সঙ্গে যোগাযোগ করে মারণাস্ত্র সংগ্রহ করবেন এবং নরেন্দ্রনাথ চন্দননগর থেকে কালী বোমা সংগ্রহ করবেন। 7 দিনের মধ্যে ওরা কাশীতে সেগুলি নিয়ে আসবেন। কাশী থেকে সেগুলি পাঞ্জাবে নিয়ে যাবেন বিনায়করাও কাপলে এবং হেমচন্দ্র দত্ত। কে কোন এলাকায় কাজ করবেন তাও ছকে ফেলা হলো। দামোদর স্বরূপ প্রয়াগে, বিভূতি আর প্রিয়নাথ যাবেন বেনারসে সৈন্যবাহিনীর ছাউনিতে, ললিনী যাবেন জব্বলপুর ক্যান্টনমেন্টে, বিনায়ক কাপলে পাঞ্জাবে মাল পৌঁছে ফিরে আসবেন এবং চলে যাবেন কানপুরে। কালীপদ মুখোপাধ্যায় আর আনন্দ ভট্টাচার্য থাকবেন কাশীতে রিজার্ভ ফোর্সে। অ্যাকশনে কেউ মারা গেলে শূন্যপদ পূর্ণ করতে ছুটবেন তারা। রাসবিহারী তার 2 প্রধান সহচর পিংলে আর শচীন সান্যালকে নিয়ে চলে যাবেন অমৃতসরে।
গদর দলে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তিনি বিপ্লব অভ্যুত্থানের চূড়ান্ত দিন স্থির করবেন এবং প্রত্যেককে জানাবেন। এইসব করতে করতে রাত শেষ হয়ে এলো, তবু রাসবিহারী মিটিং ভাঙলেন না। কীভাবে নিজে অক্ষত থেকে ব্রিজ উড়িয়ে দেওয়া যায়, ইলেকট্রিক শক না খেয়ে বৈদ্যুতিক তার কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করা যায়, কিভাবে রেলের ফিসপ্লেট খুলে রেলগাড়িকে লাইনচ্যুত করা যায়, তার ছবি এঁকে এবং বর্ণনা দিয়ে সকলকে বুঝিয়ে দিলেন। পরদিন নরেন্দ্র আর প্রিয়নাথ রওনা হলেন পূর্বমুখে, পিংলে আর শচীন্দ্রনাথ পশ্চিমমুখ। সময় বাকি আছে মাত্র 1 মাস। এর মধ্যেই সমস্ত ব্যবস্থা করে ফেলতে হবে। অমৃতসরে হবে রাসবিহারীর কেন্দ্রীয় ঘাঁটি। সেখানে একটা বাড়ি ভাড়া করে পিংলে ফিরে আসবেন কাশিতে, নিয়ে যাবেন রাসবিহারীকে। প্রিয়নাথের মুখে রাসবিহারীর অভ্যুত্থানের কথা শুনে বাঘাযতীন তৎক্ষণাৎ একজন দূতকে পাঠিয়ে দিলেন বেনারসে। যতীন্দ্রনাথের মতে অভ্যুত্থান হতে আরও মাস 6 পিছিয়ে দেওয়া উচিত। বাঘাযতীনের বিশেষ দূত এসে রাসবিহারীর কাছে আত্মপরিচয় দিলেন। রাসবিহারী পশ্চিমা মাঝির বেশে গঙ্গায় নৌকো বাইছিলেন। শচীন্দ্রনাথ আগন্তুককে পৌঁছে দিয়ে এলেন চৈত সিংয়ের ঘাটে। শচীন্দ্র আর অচেনা বাঙালি ডেংচিবাবুকে দেখে হৃষ্টপুষ্ট পশ্চিমা মাঝি সালাম করে আমন্ত্রণ জানালো। আয় আয় রাউবে, ইধার পাধারিয়ে। মাথার গামছা খুলে সে পাটাতনের একটা অংশ সযত্নে মুছে দেয়। শচীন্দ্রনাথ আগন্তুককে নিয়ে নৌকোয় উঠে বসেন। আগন্তুক বিস্ফারিত নয়নে দেখছিলেন বালিয়া জেলার ওই মাঝিটিকে। মাথার গামছার পাগড়ি বাঁধা ছিল এতক্ষণ। পাগড়িটা খুলে ফেলায় বের হয়ে পড়ল দীর্ঘায়ত অর্কফলা। কে বলবে ওই শিখা সমন্বিত কদম ফুলচাঁদ মাথাটার দাম 1 লক্ষ টাকা? আগন্তুক আত্মপরিচয় দিলেন, অনুশীলন সমিতির কেদারেশ্বর গুহ। যে বছর রাসবিহারী দিল্লিতে বোমা ফেলেন, সেই বছর তিনি অনুশীলন সমিতির সত্যকারের নরেন সেনের নির্দেশে জার্মান মুলুকে পালিয়ে যান। প্রবাসী বিপ্লবীরা জার্মান সরকারের কাছ থেকে এতদিনে প্রতিশ্রুতি আদায় করেছেন। ইন্দো বার্লিন সমিতি গঠন হয়েছে। জার্মানির সঙ্গে ইংরেজের যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বছর সেটা। মাত্র কয়েক মাস হলো বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ভারতবর্ষ হচ্ছে ইংরেজ পক্ষের রত্নভাণ্ডার। তাই জার্মানি সর্বান্তঃকরণে ভারতীয় বিপ্লবীদের সাহায্য করতে আজও প্রতিশ্রুতিবদ্ধ। কেদারেশ্বর গুহে সহপাঠী ধীরেন সরকার বিপ্লবীদের খবর পাঠিয়েছেন। অনতি বিলম্বে এক জাহাজ মারণাস্ত্র নিয়ে একটি জার্মান যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে উড়িষ্যার উপকূলে অথবা সুন্দরবন অঞ্চলে এসে পৌঁছবে। কেদারেশ্বর তার আংরাখার ভিতর থেকে সযত্ন রক্ষিত একটি পত্র মেলে ধরেন। নৌকোর মাঝি একটি টর্চ জেলে চিঠিখানা পড়ে ফেলেন। চিঠি লিখেছে অনুশীলন সমিতির অনুকূল চক্রবর্তী বা অনুকূল ঠাকুর। তিনি রাসবিহারীকে অনুরোধ জানিয়েছেন জার্মান অস্ত্রশস্ত্র এসে পৌঁছানোর আগে সর্বভারতীয় অভ্যুত্থান যেন শুরু করা না হয়। চিঠিখানা হাতে নিয়ে রাসবিহারী অনেকক্ষণ চুপ করে বসে থাকেন। শচীন্দ্রনাথ ইতিমধ্যে দাঁড়জোড়া হাতে তুলে নিয়েছিলেন। ছপ ছপ করে নৌকো এগিয়ে চলেছে। বেণী মাধবের ধ্বজার চূড়ে শোনা গেল সান্ধ্য আজান ধ্বনি। একটা দীর্ঘশ্বাস ফেলে রাসবিহারী বলেন, যতীন্দ্রনাথ কি বলেন? কেদারেশ্বর জবাব দেন, তার সঙ্গে আমার দেখা হয়নি। যতদূর জানি তিনি অনুকূলবাবুর সঙ্গে একমত। আপনি অভ্যুত্থানের তারিখ পিছিয়ে দিন। মাথা নেড়ে রাসবিহারী বলে, তা আজ আর সম্ভবপর নয় ভাই কেদার। পাঞ্জাব এখন একটা আগ্নেয়গিরি। মার্কিন মুলুক থেকে বিতাড়িত কয়েক হাজার পাঞ্জাবি সেখানে আজ বিক্ষুব্ধ, চঞ্চল। তারা ফেটে পড়তে চাইছে। আমরা নির্দেশে দিই আর না দিই, বিস্ফোরণ একটা হবেই। আমরাও সহযোগিতা না করলে কয়েকটা বিচ্ছিন্ন বিপ্লবাত্মক প্রচেষ্টায় কয়েকশো পাঞ্জাবি প্রাণ দেবে। অপরপক্ষে আমরা নেতৃত্ব দিলে সেটা একটা সুপরিকল্পিত বিপ্লবে রূপান্তরিত হতে পারে। তাছাড়া ইউরোপের রণাঙ্গনে কাইজার যতই আধিপত্য বিস্তার করুক, সমুদ্র শাসন আজও করছে ইংরেজ। এতটা সমুদ্রপথ পাড়ি দিয়ে কোনো জার্মান জাহাজ অস্ত্রশস্ত্র নিয়ে ভারতবর্ষে আদৌ পৌঁছতে পারবে কি না আমার সন্দেহ আছে। আমি আমার পরিকল্পনা পিছিয়ে দিতে পারবো না, ওদের বলো।
রাসবিহারীর কাছে এরপর ছুটে এলেন অনুকূল চক্রবর্তী আর নগেন দত্ত। নগেন দত্তর ছদ্মনাম গিরিজাবাবু। তারা এসে দেখলেন ইতিমধ্যে পিংলে পাঞ্জাব থেকে ফিরে এসেছেন। তার সঙ্গে কাশিতে এসেছেন সর্দার কর্তার সিং। অভ্যুত্থানের যাবতীয় পরিকল্পনা ঘড়ির কাঁটা ধরে এগিয়ে চলেছে। অনুকূলের অনুরোধে রাসবিহারী কর্ণপাত করলেন না, বরং তাকে অনুরোধ করলেন যেন পাঞ্জাবে অভ্যুত্থান শুরু হলেই বাংলায় তার প্রতিধ্বনি শোনা যায় এমন ব্যবস্থা করতে। ওরা দুজনে বাধ্য হয়ে বাংলায় ফিরে এলেন। গিরিজাবাবু নিলেন কলকাতার দায়িত্ব, অনুকূলচন্দ্র গেলেন ঢাকায়। সংবাদ পাঠানো হলো রাজশাহী কেন্দ্রের অধিনায়ক নলিনীকান্ত ঘোষের কাছে। মালদা, কুচবিহার, দিনাজপুর কেন্দ্রেও চলে গেল গোপন বার্তা। মুসলমান পাড়ায় বোমা বিস্ফোরণের পর প্রফুল্ল কুমার বিশ্বাস চলে গেলেন পাটনায়, দানাপুর ক্যান্টনমেন্টে অভ্যুত্থানের বন্দোবস্ত করতে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ব্যবস্থা, কিন্তু সেটা মনঃপূত নয় বাংলার অবিসংবাদিত নেতা যতীন্দ্রনাথের। অবশেষে বাধ্য হয়ে স্বয়ং যতীন্দ্রনাথ এলেন কাশীতে। সঙ্গে তার একান্ত অনুচর নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ভবিষ্যতের এমএন রায় আর অতুল কৃষ্ণ ঘোষ। আবার গঙ্গাবক্ষে হলো বিপ্লবীদের সম্মেলন। রাসবিহারী কিন্তু তার সংকল্পে অটল। বললেন, যতীনদা, এই বিশ্বযুদ্ধও যেমন রাতারাতি মিটবে না, আমাদের মুক্তির সংগ্রামও তেমনি রাতারাতি সফল হবে না। আমি চোখের উপর দেখতে পাচ্ছি ক্ষেত্র প্রস্তুত। আমরা নেতৃত্ব না দিলে ওই বিক্ষুব্ধ পাঞ্জাবিরা নিজেরাই একটা বিস্ফোরণ ঘটাবে। ওরা আপনার আমার মতো ডিসিপ্লিন বিপ্লবী নয় যে নির্দেশ না পাওয়া পর্যন্ত মুখ বুজে মাসের পর মাস প্রতীক্ষা করবে। যতীন্দ্রনাথ উত্তেজিত হয়ে বলেন, কিন্তু কয়েক ডজন রিভলভার আর বোমা নিয়ে ব্রিটিশ সৈন্যদলকে পরাস্ত করা যায় না রাসবিহারী। রাসবিহারী হেসে বলেন, ও কথাটা তো আমিই আপনাকে একদিন বলেছিলাম যতীনদা। তাহলে জার্মান জাহাজ এসে পড়া পর্যন্ত অপেক্ষা করছো না কেন? ওই যে বললাম, এখন প্রতিটি দিন মূল্যবান। বিশ্বযুদ্ধে ভারতবর্ষ যে শুধু রসদ জুগিয়ে যাচ্ছে ইংরেজদের তরফে, অবিলম্বে একটা অভ্যুত্থান হলে সেই যুদ্ধ প্রচেষ্টা প্রচণ্ডভাবে ব্যাহত হবে। ইংরেজ আমার জন্মশত্রু, তাই জার্মানি আজ আমার বন্ধু। আমি শুরু করি, আপনি না হয় শেষ করবেন যতীনদা। যতীন্দ্রনাথ বাধ্য হয়ে সম্মত হলেন। জানুয়ারির মাঝামাঝি পিংলির সঙ্গে রাসবিহারী এলেন অমৃতসরে। ইতিমধ্যে চকবাবা আটেলে মুসাম্মদ অত্তির বাড়িতে তার গোপন ঘাঁটি খোলা হয়েছে। সেখানে থাকেন এরা দুজন। গোপন বৈঠক বসে সন্ত গুলাব সিংয়ের ধর্মশালায়। রামশরণ দাস, রামস্বরূপ শুকুল আর অমর সিংয়ের উপরও ভার পড়ল একের পর এক বোমা বানিয়ে যাবার। দিন তিনেক পরেই এসে যুক্ত হলেন শচীন সান্যাল, সঙ্গে বিস্কুটের টিন, তাতে কালীমায়ের প্রসাদী বোমা ভর্তি। চন্দননগর থেকে উপহার পাঠিয়েছেন শ্রীশচন্দ্র, মনীন্দ্র নায়কের হাতে গড়া মুচমুচে খাসা বিস্কুট। এসব কথা আমি জেনেছিলাম আমার স্বামীর কাছ থেকে। আগেই বলেছি, রাসবিহারীকে আমি প্রথম দেখি জানুয়ারির প্রথম সপ্তাহে স্বর্ণ মন্দিরের উত্তর পূর্ব কোণে। মাত্র এক দিনের জন্য তিনি সেবার অমৃতসরে এসেছিলেন, আমার স্বামীর উপর একটি বিশেষ কাজের ভার দেবার জন্য। কাজটা ছিল সম্পূর্ণ সরকারি। আমার স্বামী ছিলেন অমৃতসর ডাকঘরে টেলিগ্রাফ কর্মী। তাকে উনি কতগুলো ঠিকানা দিয়ে গেলেন। প্রয়োজন বোধে কোথায় কাকে কী ভাষায় তার করতে হবে তাই বুঝিয়ে দিয়ে গেলেন। এর দিন 15 পরেই উনি এসে উঠলেন মুসাম্মদ অত্তির ডেরায়। অত্যন্ত দ্রুত গতিতে কাজকর্ম এগিয়ে চলেছে। ক্যান্টনমেন্টে চলছে গোপন প্রচার। বিপ্লব ঠিক কবে শুরু হবে তা তখনও কেউ জানে না। শুধু প্রস্তুতি পর্ব চলেছে। সবাই অবশ্য জানে সময় আছে মাত্র 1 মাস।